জাস্ট অ্যাকশন গুলো নিয়ে কথা বলবেন। তাহলে দেখেন এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখানে যা কিছু আছে। তো অ্যাড্রিনার্জিক রিসেপ্টর হচ্ছে আলফা এবং বিটা রিসেপ্টর। তো এর মধ্যে আলফা রিসেপ্টরটা কই থাকে দেখেন, যে আমাদের ব্লাড ভেসেলের ভাস্কুলার স্মুথ মাসেল, মানে ভেসেলের ভিতরে যে মাসেল থাকে, মানে সোজা কথা হচ্ছে ভেসেলে থাকে, ঠিক আছে। এবং যখন আলফা রিসেপ্টরের সাথে কোনো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ডোপামিনই ধরি বাইন্ড করবে, মানে ক্যাটেকোলামাইন বাইন্ড করবে, সোজা কথা, যখন ক্যাটেকোলামাইন বাইন্ড করবে তখন যেটা হবে, কনস্ট্রিকশন হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওর ইফেক্ট। আরটা হচ্ছে ভিসেরাল স্মুথ মাসেল। ভিসেরাল স্মুথ মাসেল বিভিন্ন ভিসেরা আর কি, ভিসেরার ওখানে যে লাইক ওর যে মাসেল থাকে, তো ওইখানে কাজ করলে সেম জিনিস, কন্ট্রাকশন হচ্ছে মাসেলগুলোর, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আলফা টুটা অতটা ইম্পর্টেন্ট না এই রিসেপ্টরটা, ঠিক আছে। তবে আমাদের জাস্ট কিছু কথা এটা নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে আলফা টু রিসেপ্টরটা হচ্ছে একটা অটো রিসেপ্টর, ঠিক আছে। অটো রিসেপ্টর কি জিনিস এটা আমি একটু পরে আপনাদেরকে বলবো। তো আপাতত জাস্ট মাথায় রাখেন যেটা হচ্ছে অটো রিসেপ্টর। এবং আলফা টু রিসেপ্টরটা হচ্ছে কি, এটা হচ্ছে সিম্প্যাথোলাইটিক একটা রিসেপ্টর। মানে এটা সিম্প্যাথোমাইমেটিক না। অর্থাৎ আলফা টুতে যদি কোনো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ক্যাটেকুলামাইন বাইন্ড করে, এটা উল্টারও এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিনের সিক্রেশনটাকে, মানে রিলিজটাকে কমায় দেয়, ঠিক আছে। আমি যদি আপনাদের এখানে দেখাই যে আমাদের বডিতে কিছু নিয়ম কানুন আছে, এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপাল আর কি। ধরেন এটা একটা প্রিসিনেপটিক নিউরন, এটা একটা পোস্টসিনেপটিক নিউরন, ধরলাম অ্যাড্রিনার্জিক সিস্টেমের পার্ট এরা। তো কি হয়, আমরা জানি যে এপিনেফ্রিন, মানে বিশেষ করে নর এপিনেফ্রিন, হ্যাঁ, নর এপিনেফ্রিন এখানে রিলিজ হয়, ঠিক আছে। এবং নরএপিনেফ্রিন গুলো কি কি হয়, একটা হচ্ছে পোস্টনিপটিক রিসেপ্টরে কাজ করে, আমার বডিতে ব্লাডে চলে যায়, এখানে মেটাবলিজম হয় কিছু। ম্যাক্সিমাম জিনিস আমরা কি জানি, রিঅ্যাপটেক হয়, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্যালি কি হয়, এইখানে আরেকটা রিসেপ্টর থাকে প্রিসিনেপটিক মেমব্রেনে, সেই রিসেপ্টরটার নামটাই হচ্ছে আলফা টু। অর্থাৎ সবগুলো অ্যাড্রিনার্জিক সিস্টেমে যতগুলো নিউরন আছে, সেগুলোর প্রিসিনেপটিক নিউরনে একটা রিসেপ্টর থাকে, যেটা হচ্ছে আলফা টু রিসেপ্টর। অর্থাৎ আলফা টু রিসেপ্টরের লোকেশন কোথায়, প্রিসিনেপটিক অ্যাড্রিনার্জিক নিউরনে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং। এখন আলফা টুর কাজ কি, নরএপিনেফ্রিন রিলিজ হবে, এবং এই নরএপিনেফ্রিন গুলো কি করে, ধরলাম এটা একটা নরএপিনেফ্রিন মলিকুল, ও গিয়ে এর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, ও গিয়ে এখানে বাইন্ড করলো, এবং যখনই বাইন্ড করবে এই আলফা টু, এই যে সিক্রেশনটা হচ্ছে নরএপিনেফ্রিনের, সেটাকে সে ইনহিবিট করে দিবে। অর্থাৎ নরএপিনেফ্রিন ইটসেলফ ক্যান ইনহিবিট ইটস রিলিজ, এবং সেটা কোন রিসেপ্টরের মাধ্যমে, সেটা হচ্ছে আলফা টু রিসেপ্টর। এই জন্য এটাকে বলা হয় কি, অটো রিসেপ্টর। এরকম অটো রিসেপ্টরের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আলফা টু, আরো বডিতে অনেক রিসেপ্টর আছে, ঠিক আছে। তো অটো রিসেপ্টর থাকে কি জন্য, যাতে করে কোনো কারণে যদি নরএপিনেফ্রিন অনেক বেশি পরিমাণে রিলিজ হয় কোনো কারণে, তখন যেন এক্সেস পরিমাণ নরএপিনেফ্রিন কি আলফা টু কে বলে যে আমি অনেক বেশি আছি, আমার আর দরকার নেই, তখন আলফা টু নরএপিনেফ্রিন রিলিজটাকে শাটডাউন করে দিবে বা কমাই দিবে আর কি, ঠিক আছে। তো নরএপিনেফ্রিন রিলিজটা এভাবে কমে যাবে, এবং এইভাবে সিনেপসে কি হয়, নর্মাল কনসেন্ট্রেশন মেনটেন হয়, নরএপিন যতটুকু দরকার ততটুকুই থাকবে, ঠিক আছে। তার মানে আলফা টুর কাজ হচ্ছে কি, যদিও সে আলফা টু, এবং ওর সাথে আপনি যতই এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা ক্যাটেকোলামাইনকে বাইন্ড করান, তত সে কি করবে, নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিনের রিলিজটাকেই কমাই দিবে, ওর কাজ হচ্ছে এটা। অর্থাৎ আলফা টুটা কি করে, ইনহিবিটরি একটা রিসেপ্টর, ঠিক আছে। এটা সিম্প্যাথোমাইমেটিক না, বাকি সব রিসেপ্টর হচ্ছে সিম্প্যাথোমাইমেটিক, বাট আলফা টু হচ্ছে সিম্প্যাথোলাইটিক একটা রিসেপ্টর, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরপরে আপনি দেখেন যেগুলো কোথায় কোথায় আছে, যেমন পেনক্রিয়াসে আছে আলফা টু রিসেপ্টর। তো এখানে যখন পেনক্রিয়াসে গিয়ে এপিনেফ্রিন বাইন্ড করে, তখন ইনসুলিন সিক্রেশনটা ইনহিবিট হয়ে যাবে। আমি কিন্তু কি বলছি যে আলফা টু হচ্ছে একটা ইনহিবিটরি রিসেপ্টর, ঠিক আছে। যদিও সেটা হচ্ছে, মানে এটা কি, এটা হচ্ছে জিআই, তাই না, জি প্রোটিন কাপল রিসেপ্টরের দিক দিয়েও এটা কি ইনহিবিটরি একটা টাইপ। এটা হচ্ছে জি কিউ স্টিমুলেটরি, জিআই। বাকি সবগুলো জিএস, 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 ঠিক আছে। আচ্ছা, তো এটা ইনহিবিটরি, মানে যেহেতু জিআই দিয়ে, আপনি মনে রাখবেন যে এটা হচ্ছে কি, ইনহিবিটরি, সবকিছুর ইনহিবিশন করবে, ঠিক আছে, যা লেখা আছে তা। এখন আসেন আপনি বিটা ওয়ানে।
বিটা ওয়ানের ক্ষেত্রে যে দুইটা কথা আছে জাস্ট এই দুইটা কথাই মনে রাখবেন, এইটা আসল কথা, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু মনে রাখার দরকার নাই। বিটা ওয়ান রিসেপ্টর থাকে হচ্ছে আমার হার্টে এবং কিডনিতে। হার্টে তার কাজ কি? হার্টে হচ্ছে সে হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ডাকশন বাড়ায়, কন্ডাকশন ভেলোসিটি বাড়ায়। কন্ডাকশন ভেলোসিটি অর্থাৎ পজিটিভ আইনোট্রপি, ক্রোনোট্রপি এবং ড্রোমোট্রপিক ইফেক্ট, তিনটাকেই সে বাড়ায়। হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ডাকশন বাড়ায়, কন্ডাকশন ভেলোসিটি বাড়ায়, যার কারণে আলটিমেটলি কি হয়, আমার স্ট্রোক ভলিউম বাড়ে। এবং স্ট্রোক ভলিউম বাড়া মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়া। তার মানে বিটা ওয়ানের কাজ হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ায় দেয়। দ্যাটস ইট। কিডনিতে কি কাজ করে দেখেন। কিডনিতে একটা সেল থাকে, যেটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, এবং যাদের কাজ হচ্ছে কি সিক্রেট করা, রেনিন। রেনিন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইউএসএমএলিতে। ইউএসএমএলিতে ইম্পর্টেন্ট বলতে আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি একটা সিস্টেম আছে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে? ও হচ্ছে সিম্পেথেটিক সিস্টেমের পার্ট। কিভাবে পার্ট? আমি এতদিন যে অনেক কিছু, সবকিছু বলতে গিয়ে রাসের কথা চলে আসছে, তাই না? যেমন এর আগে এন্ডোক্রাইন পড়েছি, অনেকবার রাস সিস্টেমের কথা বলতে হয়েছে আমাকে। তো রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমে যে রেনিন সিক্রেশন হবে, সেটা কে কন্ট্রোল করে? দেখেন আমি আপনারা মনে করেন আমি বলছিলাম যে মেকুলা ডেন্সার সেল কোথায় থাকে, ওই যে ডিস্টাল কনভেটিভের আশেপাশে। তো ম্যাকুলার ডেন্সার সেল যখন কম কম সোডিয়াম সেন্স করে, তখন সে জাক্সটাগ্লোমেরুলার সেল, ম্যাকুলার ডেন্সার সেলের পাশেই থাকে জাক্সটাগ্লোমেরুলার সেল, তখন জাক্সটাগ্লোমেরুলার সেল স্টিমুলেট করে রেনিন, ঠিক আছে? তখন রেনিন সিক্রেশন হবে যদি বিটা ওয়ান রিসেপ্টর দিয়েও তাকে পারমিশন দেয়া হয়, ঠিক আছে? অর্থাৎ বিটা ওয়ান রিসেপ্টর জাক্সটাগ্লোমেরুলার সেলকে সিক্রেট মানে স্টিমুলেট করে রেনিন সিক্রেশনের জন্য। রেনিন যদি সিক্রেট হয়, তখনই গিয়ে এনজিওটেনসিন এনজিওটেনসিন সিক্রেট হবে, তখনই অ্যালডোস্টেরন কাজ করবে, আলটিমেটলি রাস সিস্টেম ফাংশনাল হবে, ঠিক আছে? তার মানে দেখেন আপনি জাক্সটাগ্লোমেরুলার সেলে যদি এপিনেফ্রিন নরএপিনেফ্রিন না আসে, বিটা ওয়ান রিসেপ্টর যদি স্টিমুলেটেড না হয়, রাস সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে না, ঠিক আছে? এই জন্যই রাস সিস্টেম হচ্ছে সিম্পেথেটিক সিস্টেমের পার্ট। এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট রিসেপ্টর, ঠিক আছে? তো আমরা একটা ইম্পর্টেন্ট রিসেপ্টর আগে পড়ছি আলফা ওয়ান, খুবই খুবই ইম্পর্টেন্ট রিসেপ্টর। আরেকটা ইম্পর্টেন্ট রিসেপ্টর হচ্ছে বিটা ওয়ান, ঠিক আছে? আরেকটা যেটা ইম্পর্টেন্ট রিসেপ্টর সেটা হচ্ছে এইটা। আর কোন রিসেপ্টর নিয়ে আপনি যদি ভুলেও যান, দরকার নাই, কারণ ওগুলো ক্লিনিক্যালি কিছুই নাই, এমপিরিকেশন এগুলো অতটা নাই, ঠিক আছে? তা আমরা নেক্সট যতটুকু আলোচনা করব, সব কিছু হচ্ছে আলফা ওয়ান, বিটা ওয়ান এবং বিটা টু ইফেক্ট। এবং এখান থেকে আমি ততটুকুই বলবো যতটুকু আপনার জানতে হবেই হবে, এবং যতটুকু আমরা মানে মাথায় রাখতে পারবো, মানে ইয়া করে আর কি, কনসেপ্টের মাধ্যমে, ঠিক আছে? তো এই তিনটা রিসেপ্টর নিয়ে আমরা সবকিছু জানবো। তো আহ, আমি যদি বলি আপনাদেরকে যে বিটা টু রিসেপ্টর, ঠিক আছে? তো বিটা টু রিসেপ্টরটা কোথায় কোথায় থাকে সেটা দেখে নেন। প্রথমে হচ্ছে ব্রঙ্কিউলসে থাকে, মানে আমাদের লাংসের ব্রঙ্কিউলসে থাকে, হার্টের মাসেলে থাকে, ঠিক আছে, কার্ডিয়াক মাসেলে থাকে, লিভারে থাকে, আর্টেরিয়াল স্মুথ মাসেলে থাকে, আর একটা হচ্ছে পেনক্রিয়াসে থাকে, ঠিক আছে? এখন এর মধ্যে যত কতটুক দরকার আসলে আপনার, সেটা হচ্ছে যে এই বিটা টু রিসেপ্টরটা আমার স্কেলেটাল মাসেলে যে ভেসেল আছে, দেখেন, এটা ইম্পর্টেন্ট। এই কথাটা এখানে একটু এরকম করে লিখলে আর এটা আমাদের জন্য আরো ভালো হতো, যে স্কেলেটাল মাসেলে যত ভেসেল আছে, এই ভেসেলগুলোতে কি থাকে, বিটা টু রিসেপ্টর। এবং বিটা টু রিসেপ্টরের কাজই হচ্ছে রিল্যাক্সেশন করা, নট ভেসোকনস্ট্রিকশন। আপনারা মনে রাখবেন আলফা ওয়ানের কাজ হচ্ছে যেখানে আলফা ওয়ান থাকবে সেখানেই কনস্ট্রিকশন হবে, কিন্তু যেখানে বিটা টু থাকবে সেখানে ডাইলেশন হবে, ঠিক আছে? জি কিউ হচ্ছে কনস্ট্রিক্ট করে, এবং জি এস ও হচ্ছে কি করে, ডাইলেশন করে, ঠিক আছে? আপনারা বলতে পারেন যে স্টিমুলেটরি, তাহলে ডাইলেশন করে কেন, তাই না? অনেকের মাথায় আসতে পারে এটা, কিন্তু এটা আমরা ওই যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যখন যাব তখন পড়বো, ঠিক আছে? জি কিউ সবসময় কনস্ট্রিক্ট করে স্মুথ মাসেলকে, এবং জিএস যেটা করে সেটা হচ্ছে স্মুথ মাসেলের রিল্যাক্সেশন করে। অর্থাৎ ব্রঙ্কিউলার স্মুথ মাসেল বলেন, আপনি স্কেলেটাল মাসেলের যে ভেসেল আছে সেগুলোর স্মুথ মাসেল বলতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট যে আমার করোনারি আর্টারি, অর্থাৎ করোনারি আর্টারি মানে আহ, ওইখানে যে স্মুথ মাসেল থাকে, এবং স্কেলেটাল মাসেলে যত ধরনের আর্টারি আছে, আর্টারিওলস আছে, ভেইন আছে, ঠিক আছে? ভেসেল বলতে তো ভেইনও আসতেছে। তার মানে স্কেলেটাল মাসেলে যে আর্টারি ভেইন আছে, সাথে করোনারি আর্টারি, এইগুলা সবগুলাতে কি থাকে, খুব বেশি পরিমাণে বিটা টু রিসেপ্টর থাকে, ঠিক আছে? এবং ও- ওদের কাজই হচ্ছে কি,
স্কেলেটাল মাসেলকে, স্কেলেটাল মাসেলে যে আর্টারি গুলো যাচ্ছে এগুলোকে ডাইলেট করে দেওয়া, স্কেলেটাল মাসেলের ব্লাড ফ্লোটাকে বাড়ানো। করোনারি আর্টারিকে কি করবে? ডাইলেট করবে, আমার হার্টে ব্লাড ফ্লোটাকে বাড়াবে। তো এইটা কে করে? এটা হচ্ছে বিটা টু ইফেক্ট। আরেকটা কথা হচ্ছে যে অনেক জায়গায় স্মুথ মাসল থাকে, যেমন একটা ব্রঙ্কিয়াল স্মুথ মাসল আছে, আরেকটা বলি যে আমরা ইউট্রাসে, আমাদের ইউট্রাইন স্মুথ মাসেলেও অনেক বেশি পরিমাণে বিটা টু রিসেপ্টর থাকে, এবং ও যেটা করে ইউট্রাসের মাসেলকে রিল্যাক্স করে দেয়। ঠিক আছে, এটার ইমপ্লিকেশন কি আপনারা তো অনেকেই জানেন, যে আমরা অনেক সময় যে বিটা টু অ্যাগনিস্ট ইউজ করি, ঠিক আছে, ইন কেস অফ প্রিমেচিউর কন্ট্রাকশন বা প্রিমেচিউর লেবার যেটাকে বলি, ঠিক আছে, তো তখন আমরা বিটা টু অ্যাগনিস্ট দিই যেন ইউটেরাসের মাসেল গুলো রিল্যাক্স হয়ে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে কথা। আর কয়েকটা রিসেপ্টর আছে, মানে আর কয়েকটা লোকেশন আছে, যেমন আপনার ইউরিনারি ব্লাডার এবং জিআইটি, এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, অর্থাৎ ইউরিনারি ব্লাডারের যে স্মুথ মাসেল আছে, ঠিক আছে, তো ইউরিনারি ব্লাডারের স্মুথ মাসলেও বিটা টু রিসেপ্টর আছে, এবং যেটা সেটা কি করে ইউরিনারি ব্লাডারকে রিল্যাক্সেশন করে। তো ইউনিভার্সাল যদি রিল্যাক্স করে আলটিমেটলি আমাদের কি মিক্সচারেশন কিন্তু কমে যাবে, ঠিক আছে, কম হবে না আর কি। তো এটাই করে। আরেকটা হচ্ছে জিআইটি, আমাদের গাটের, আমাদের গাটেও যে স্মুথ মাসেল আছে, সেই স্মুথ মাসেল গুলোকে এটা কি করে? রিল্যাক্সেশন করে। ঠিক আছে, রিল্যাক্সেশন। তার মানে বিটা টু রিসেপ্টর কোথায় কোথায় আছে, আমি যেটা বলতেছি আপনার ঠিক সেটাই মাথায় রাখবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কি, স্কেলেটাল মাসেলে যত আর্টারি আছে, আপনারা ধরেন ভেসেল বাদ দেন, আর্টারিটা মনে রাখেন, ভেইন এখানে মানে দরকার নেই মনে রাখার। স্কেলেটাল মাসেলে যে আর্টারি আছে এবং করোনারি আর্টারি, এই দুইটা জায়গায় থাকে, এবং ওই দুইটা জায়গায় তারা কি করে? আর্টারিওলো ডাইলেশন করে ব্লাড ফ্লো বাড়বে এই দুইটা অর্গানে। ইউটেরাসে রিল্যাক্স করবে, ইউরিনারি ব্লাডারকে রিল্যাক্স করবে, জিআইটি স্মুথ মাসেলকে রিল্যাক্স করবে। আমাদের জাস্ট এতটুকু জানলেই মোর দেন এনাফ এই রিসেপ্টর গুলো থেকে, কারণ এইগুলা দিয়ে ওরা মেইনলি কাজ করে রিসেপ্টর গুলো। ঠিক আছে, এখন আমরা যদি একটু আমরা যদি একটু ভিতরে যাই, ঠিক আছে, মানে এই রিসেপ্টর গুলো একটু ডিটেলস যদি আমরা পড়তে চাই, তখন আসলে কি হবে সেটা হচ্ছে, উম, এখন আমি একটু আমার হোয়াইট বোর্ডে যেতে চাই আসলে, এখানে একটু স্পেসিফিক কথাবার্তা বলবো রিসেপ্টর গুলো থেকে। হুম। দেখেন এখন, আহ, এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো হচ্ছে খুবই স্পেসিফিক পিন পয়েন্ট কথা বলবো, ঠিক আছে, জাস্ট যে রিসেপ্টর গুলো দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়, যেটা আমাদের জানতেই হবে সেটা বলবো, এবং এটা দিয়ে আমরা ফার্দার সব ডিসকাশন চালাবো এই রিসেপ্টর গুলো থেকে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যদি এই যে বলি যে আলফা ওয়ান রিসেপ্টর কোথায় কোথায় থাকে এবং আলফা ওয়ান রিসেপ্টরের ইফেক্ট কি, ঠিক আছে, দেখেন, অলরেডি আমরা জানছি যে ভাস্কুলার স্মুথ মাসলে থাকে, এবং সে কি করে? ভেসো কনস্ট্রিকশন করে। ঠিক আছে, এখন এই কথাটা ইম্পর্টেন্ট যে আমাদের বডিতে যত ধরনের আর্টারিওল আছে, যে আর্টারিওল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসেল অ্যান্ড অ্যাবডোমিনাল ভিসেরা, অর্থাৎ আমার অ্যাবডোমিনাল যত অর্গানস আছে, এগুলাতে যত ধরনের আর্টারিওল এই অর্গানগুলোর ভিতরে যাচ্ছে, স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসেল, অ্যাবডোমিনাল ভিসেরা, এই সবগুলো আর্টারিওলে কি থাকে? আলফা ওয়ান রিসেপ্টর। এবং আলফা ওয়ান রিসেপ্টরের কাজটা কি? কনস্ট্রিকশন। অর্থাৎ এই আর্টারিওল গুলো কি হবে? কনস্ট্রিকশন হবে, অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিক্ট করা হচ্ছে ওর কাজ, মানে এই আর্টারিওল গুলো কনস্ট্রিক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওর কাজ। আরেকটা হচ্ছে, দেখেন, যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের আই, আই এ ইফেক্ট কি? আমাদের আই এও আলফা ওয়ান রিসেপ্টর থাকে। এখন আই এর কোথায় থাকে? আই এর হচ্ছে ডাইলেটর পিউপিলি মাসেল, মানে যেটা হচ্ছে আমার পিউপিলকে ডাইলেট করে। ডাইলেটর পিউপিলি মাসেল যখন কনস্ট্রিক্ট করে, ঠিক আছে, আর ডাইলেটর পিউপিলি মাসেল যখন কনস্ট্রিক্ট করে, তখন হচ্ছে
আমার মানে পিপিলটা ডাইলেট হয়, ঠিক আছে। আই হচ্ছে এটা ওর কাজ। আহ, মানে ডাইলেট পিপিল মাসেল কনস্ট্রাক্ট করলে কি হবে আমার, মিড রেসিস হবে। এটা হচ্ছে আলফা ওয়ান এর ইফেক্ট। এরপরে হচ্ছে আমাদের জিআইটি তে আছে, ইউরোজেনিটাল আছে, ঠিক আছে। আহ, এগুলো আসলে এখানে একটু নন স্পেসিফিক কথাবার্তা হয়েছে। আমরা একটু ফার্স্ট এড থেকে দেখি এগুলো একটু। আমি আবার ইয়াতে আসবো, বাট এর আগে একটু ফার্স্ট এডে যাই। আপনি যদি দেখেন, এখানে দেখেন যে আলফা ওয়ান কোথায় আছে, যে যত ধরনের আমি যে কথাটা বললাম ওইখানে, ওই কথাটা আপনারা একটু নোট করবেন যে আর্টেরিয়াল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসল এন্ড অ্যাবডোমিনাল ভিসেরা। তো এই আর্টেরিয়াল গুলোকে কনস্ট্রিক্ট করা হচ্ছে আলফা ওয়ানের কাজ, এটা ওর মেইন কাজ। বাকিগুলো আপনারা দেখেন যে ডাইলেটরি মাসেল, পিপিলারি ডাইলেটরি মাসেলকে কন্ট্রাকশন করে মিড রেসিস হয়। ইন্টেস্টিনাল এন্ড ব্লাডার স্ফিংটার মাসেল গুলোকে কন্ট্রাক্ট করে। অর্থাৎ আমরা জানি যে প্যারাসিম্পেথেটিক সিস্টেম কি করে, আমাদের বডি থেকে সবকিছুকে বের করে দেয়, তাই না? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অ্যান্ড এলিমিনেট, তাই তো, এটাই তো কথা। তো আলটিমেটলি এই যে এটার জন্য কি করতে করার কথা ছিল আমাদের, যে কোলিনার্জিক সিস্টেমের যে পেরসেলসিস হবে, এবং যত স্ফিংটার আছে ইন্টারনাল স্ফিংটার, এগুলো রিল্যাক্স হয়ে যাবে, তাই তো। এখন আলফা ওয়ান যেটা করে, আমাদের বডিতে জিআইটি এবং ব্লাডারে যত ইন্টারনাল স্ফিংটার আছে, সিম্পেথি সিস্টেম সবগুলোকে কি করে, কন্ট্রাক্ট করে এগুলোকে বন্ধ করে দেয়। এটা হচ্ছে সিম্পেথি সিস্টেমের কাজ। এবং এই ইন্টারনাল স্ফিংটার গুলোতে কি থাকে, আলফা ওয়ান রিসেপ্টর থাকে, ঠিক আছে। জাস্ট এতটুকু মনে রাখেন। আর অনেক জায়গায় থাকে, এগুলো বললে ক্লামজি হয়ে যাবে, ঠিক আছে, এগুলো তো রিলেভেন্ট না আমাদের জন্য, ঠিক আছে। আমি এই জন্য বলতেছি না। তো আপনার মেইন যে কথাটা হচ্ছে আর্টারিয়াল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসল এন্ড অ্যাবডোমিনাল ভিসেরা, এই আর্টারিয়াল গুলোকে কনস্ট্রিক্ট করা হচ্ছে আলফা ওয়ানের প্রধান কাজ। আপনি সবকিছু ভুলে গেলেও এই লাইনটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আহ এরপরে আমি যাচ্ছি বিটা ওয়ানে, যাচ্ছি আলফা টু পরে আসতেছি, বিটা ওয়ানে যাচ্ছি। তো বিটা ওয়ান অলরেডি আমি এক্সপ্লেন করে দিছি, এখানে এক্সপ্লেন করার কিছু নাই, মানে ইলাবোরেট করার কিছু নাই। বিটা টু সেটাও আমি অলরেডি এক্সপ্লেন করে দিছি, যে ভেসো ডাইলেশন করে। তো বিটা টুর ক্ষেত্রে যে ইফেক্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এটা, যে আমি একটু হোয়াইট বোর্ডে লিখবো এটা এখন। এই যে বিটা টু, ঠিক আছে, যে বিটা টু এর ক্ষেত্রে আমাদের যে ইফেক্টটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আর্টারিওল টু স্কেলেটাল মাসেল এন্ড হার্ট। হার্ট মানে বোঝাচ্ছে আমি করোনারি আর্টারি, ঠিক আছে। অর্থাৎ এইগুলারকে সে কি করবে, ডায়ালেশন, ভেসো ডায়ালেশন, ঠিক আছে। এই ইফেক্ট গুলো আপনাকে মনে রাখতেই হবে। তার মানে আলফা ওয়ান যেটা করে, আমি যদি সিম্পলিফাই করি, আলফা ওয়ান ভেসো কনস্ট্রিকশন করে, বিটা টু কি করে, এই দুইটা জায়গার, শুধুমাত্র এই দুইটা জায়গার স্কেলেটাল মাসেল এবং হার্টের আর্টারি গুলোকে ডাইলেট করে দেয়, যেন ব্লাড ফ্লো আরো বাড়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ওদের কাজ আছে, ঠিক আছে। আর আমরা ফার্স্ট এডে আপনি দেখবেন যে কিছু লাইন আছে, লাইক যে আলফা টুর কিছু ইফেক্ট ওরা বলছে, যে আলফা টু কি করছে, যে দেখেন যে সিম্পেথেটিক আউটফ্লোটাকে কমায়। ওই যে যেটা বললাম অটো রিসেপ্টর, যে রিলিজ থেকে কমাচ্ছে, তো এখানে এটাই ডিসকাস করছে। আরটা হচ্ছে সেটা হচ্ছে পেনক্রিয়াসে ইনসুলিন রিলিজটাকে কমাইতে পারে, লাইপোলাইসিসকে কমায়, প্লাটিলেট এগ্রিগেশনকে বাড়ায়, অ্যাকোয়াস সুইমার প্রোডাকশনটাকে কি করে, কমায়, ঠিক আছে। এগুলো আসলে এত মানে মনে রাখতে হবে জিনিসটা এরকম না, এগুলো নিয়ে তো আপনি কিছু পাবেন না আসলে, ক্লিনিক্যাল ইমপ্লিকেশন খুবই কম এগুলো, ঠিক আছে। তো আলফাটো আপনি এটা মনে রাখেন, যে ও হচ্ছে ইনহিবিটরি, সিম্পাথেটিক আউটফ্লোটাকে কমাচ্ছে, দ্যাটস ইট। বিটা টুর কিছু এডিশনাল ইফেক্ট বলি আপনাদেরকে। যেমন এই যে দেখেন, বিটা টু যেটা করে, ইনসুলিন রিস্ককে বাড়ায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। গ্লাইকোজেন লাইসিসকে বাড়ায়, ইট্রান টোনটাকে কমায়, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। এই দুইটা ইফেক্ট ইম্পর্টেন্ট, এটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। যে একটা হচ্ছে অ্যাকোয়াসিমার প্রোডাকশনটাকে বাড়ায়, অর্থাৎ সিম্পেথেটিক সিস্টেম আমাদের সিলিয়ারি বডি, আই এর যে আমাদের যে সিলিয়ারি বডি আছে, তো সিলিয়ারি বডিতে কিন্তু বিটা টু রিসেপ্টর আছে, ঠিক আছে। তো বিটা টু রিসেপ্টরে যখন ক্যাটেকোলামাইন বাইন্ড করে, তখন সিলিয়ারি বডিগুলা বেশি পরিমাণে একোসিমার প্রোডাকশন করে। এই জন্যই আমরা ওইখানে বিটা টু রিসেপ্টর ব্লকার ইউজ করি গ্লুকোমার ক্ষেত্রে। যেমন এটা আমরা সবাই জানি, আমি যদি এটা আবারও বলবো, যে টিমোলল, টিমোলল হচ্ছে একটা বিটা টু রিসেপ্টর ব্লকার।
তো এটা যদি সিলিয়ারি বডি দিকে রিসেপ্টর ব্লক করে তখন অ্যাকোয়াসিমার প্রোডাকশন কমে যায়, এবং দ্যাটস ওয়াই টিমোলন অনেক সময় আমরা গ্লুকোমাতে ড্রাগ হিসেবে ইউজ করি। ঠিক আছে। আরেকটা দেখেন যে সেলুলার পটাশিয়াম আপটেককে বাড়ায়। এটা কিভাবে বাড়ায় আসলে? সিম্পেথেটিক সিস্টেম যেটা করে, আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প আমরা তো জানি, এই পাম্প হচ্ছে একটা সিঙ্গেল পাম্প যদি বলি যে আমাদের বডির জন্য, সেলের জন্য ইম্পর্টেন্ট, সেল মানে সেলুলার ফিজিওলজির জন্য ইম্পর্টেন্ট, আপনাকে এইটার কথাই বলতে হবে। সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প, যেটার মাধ্যমে কি হয়, যেটা যদি সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্প হয়, তিনটা সোডিয়াম বাইরে যায়, দুইটা পটাশিয়াম কি হয়, ভিতরে ঢোকে। তো ও যেটা করে, মানে বিটা টু রিসেপ্টর, সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পেরও আশেপাশে কি হয়, বিটা টু রিসেপ্টর থাকে। বা যেটা দেখা যায় যে বিটা টু রিসেপ্টর কোনোভাবে যদি সেলুলার সিগন্যালিং করে, তখন সে সোডিয়াম পটাশিয়াম এটিপেস পাম্পকে কি করে, অ্যাক্টিভেট করে দেয়। তো যার কারণে কি হয়, সোডিয়াম বেশি বেশি বের হয় এবং পটাশিয়াম ইসিএফ থেকে আইসিএফ এ আসে। অর্থাৎ আমার পটাশিয়ামের ইন্ট্রাসেলুলার যে স্টোরেজ অলরেডি বেশি, সেটাকে বাড়ায়। ঠিক আছে। অর্থাৎ সিম্পিথেটিক সিস্টেম আমার সেলুলার পটাশিয়াম আপটেকটাকে বাড়ায়, এবং সেটা কোন রিসেপ্টরের মাধ্যমে, সেটা হচ্ছে বিটা টু রিসেপ্টরের মাধ্যমে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্লিনিক্যাল ইমপ্লিকেশন আমরা রেনাল সিস্টেমে দেখবো, অ্যাসিড বেস ডিসঅর্ডারে আমরা দেখবো। ঠিক আছে। বিটা থ্রির তেমন কোনো ইফেক্ট নেই আসলে। বিটা থ্রির এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা সাথে একটা ড্রাগ রিলেটেড। এটা আমরা ওই ড্রাগটা যখন পড়বো তখন আমরা দেখবো যে বিটা থ্রি হচ্ছে কি করে, এটাও জিএস। তো জিএস, যেহেতু জিএস মানে হচ্ছে কি, রিল্যাক্স করবে। ঠিক আছে। তার মানে সে ব্লাডার রিল্যাক্সেশন করতে পারে। এটা একটা বিষয়। আর বাদ বাকি এখানে কি লেখা আছে এগুলো একটু পড়ে যাবেন, কিন্তু এগুলো আপনাদের মানে আমার ক্লিনিক্যালি কত ইমপ্লিকেশন নাই, এগুলো জাস্ট আমরা মাথায় রাখবো, জাস্ট একবার পড়ে যাবো, যে জানবো যে এখানে এটা 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 আছে, দ্যাটস ইট, আর কিছু না। আহ, এখন আমি আহ, একটু হোয়াইট বোর্ডে যাচ্ছি আবার। দেখেন আমি প্রমিনেন্ট দুইটা ইফেক্ট আপনাদের বলছি, এর বাইরে আরেকটা ইফেক্ট বাকি আছে। এখন আমাদের ক্লাসের মানে ইন্টারেস্টিং কনসেপ্টের দিকে আমরা ধীরে ধীরে আগাবো। ঠিক আছে। এতক্ষণ আপনাদের একটা ইন্ট্রোডাকশন হলো যে অ্যাড্রিনার্জিক সিস্টেম কি করে, না করে, না করে কি করে, কোন রিসেপ্টর কোথায় থাকে, কে কে কাজ করে। এখন আমি এই জিনিসগুলো আমি আপনাদের জাস্ট মাথায় সেট করে দিব। ঠিক আছে। পরে আপনারাই বলবেন কোনটা দিয়ে কি হবে, কি হবে না হবে। এটা একটু মুছে ফেলতেছে এখানে, আমি জাস্ট হিমোডাইনামিক্স রিলেটেড যা যা আছে সবকিছুকে একসাথে রাখতে চাচ্ছি। এখন আপনি দেখেন আলফা ওয়ান বিটা টু গেল, আমি এটা আমরা বুঝছি যে এটা কি করে, ভেসো কনস্ট্রিকশন, এটা ভেসো ডাইলেশন করে। এখন আসেন আপনি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিসেপ্টর, যেটা আমরা এই তিনটা রিসেপ্টর নিয়ে আমরা সবকিছু জানবো, বিটা ওয়ান। বিটা ওয়ানের কাজ কি ছিল, আমি আবার বলতেছি আপনাদেরকে, যে হার্ট রেট বাড়ায়, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, পরে হচ্ছে যে কন্ডাকশন ভেলোসিটি বাড়ায়। তাই তো, যে কন্ডাকশন ভেলোসিটি। তার মানে এই তিনটার মিলিত ইফেক্ট কি আসলে, হার্ট রেট, ফোর্স অফ কন্ডাকশন, কন্ডাকশন যদি বাড়ে, আমার কি হবে, স্ট্রোক ভলিউম বাড়বে। তাই তো, স্ট্রোক ভলিউম বাড়বে। এবং স্ট্রোক ভলিউম বাড়া মানে আমি যেটা বুঝি যে সেটা হচ্ছে আমার আলটিমেটলি ইনক্রিজড কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে। তার মানে আপনি দেখেন যে বিটা ওয়ান রিসেপ্টর দিয়ে আপনি প্রিডমিনেন্টলি ইফেক্ট কি পাইছেন, একটাই ইফেক্ট, সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। ঠিক আছে। আমি সব কিছু হিমোডাইনামিক্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, যে এই রিসেপ্টরটার সাথে হিমোডাইনামিক্স কিভাবে কানেক্টেড, এবং পরে আমরা দেখব কোন রিসেপ্টরকে কিভাবে মডুলেট করলে কি কি প্রডিউস হয়, এবং এর জন্য কোন ক্লিনিক্যাল কন্ডিশন বা কোন ড্রাগ দিচ্ছি। ঠিক আছে। তার মানে বিটা ওয়ান এর ইফেক্ট হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ানো, দ্যাটস ইট। আপনারা জাস্ট এটাই মনে রাখবেন, বিটা ওয়ান এইভাবে কার্ডিয়াক আউটপুটকে বাড়াচ্ছে। বিটা টু এর কাজ হচ্ছে কি, এই দুইটা অর্গান, জাস্ট এই দুইটা অর্গান, দুইটা অর্গান কি, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল, একটা হচ্ছে হার্টের যে আর্টারি, অর্থাৎ করোনারি আর্টারি এবং স্কেলেটাল মাসেলের আর্টারিগুলোকে ডাইলেট করবে, ভেসো ডাইলেশন করবে। আর আলফা ওয়ানের কাজ হচ্ছে আর্টারিয়াল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসেল এন্ড অ্যাবডোমিনাল ভিসেরা, এগুলোকে কি করা, ভেসো কনস্ট্রিকশন করা। ঠিক আছে। এটা হচ্ছে ওর কাজ। আচ্ছা, এখন আপনাদের একটা কথা বলি আসলে, আমাদের বডির নর্মাল যে সিম্পেথেটিক সিস্টেম আছে, অ্যাড্রিনার্জিক সিস্টেম, তো এখানে কি আছে, এখানে তো আমার ব্লাডে সবসময় কি আছে, এপিনেফ্রিনও আছে, নরএপিনেফ্রিনও আছে, কি আছে, ডোপামিনও আছে। তাই তো।
নর্মাল যদি সব রিসেপ্টরই সমানভাবে কাজ করে, ঠিক আছে, তখন আমার বডিতে দেখা যায় যে আলফা ওয়ান রিসেপ্টর দিয়ে যে ভেসো কনস্ট্রিকটিভ ইফেক্ট হয় সেটা ওভার পাওয়ার করে বিটা টু এর ভেসো ডাইলেটিভ ভেসো ডাইলেটরি ইফেক্ট থাকে। ঠিক আছে, কথাটার মানে কি? কথাটা মানে হচ্ছে যে আলফা ওয়ান এর ভেসো কনস্ট্রিকটিভ ইফেক্ট ওভার পাওয়ার্স বিটা টু এর ভেসো ডাইলেটরি ইফেক্ট, অর্থাৎ আলফা ওয়ান এর ইফেক্টটা ভেসো কনস্ট্রিকশনের জন্য প্রিডমিনেন্ট। অর্থাৎ আমার বডির সিম্পল সিস্টেম, ঠিক আছে, আলফা ওয়ান দিয়ে কনস্ট্রিক্ট করে বিটা টু দিয়ে ডাইলেট করে সবকিছু করতে, তাহলে কনস্ট্রিক্ট করে ডাইলেটও করে, তার মানে আলটিমেটলি আমার তাহলে ব্লাড প্রেশারের সাথে রিলেটেড কি? ঠিক আছে, আমরা জানি যখন ভেসেল বা আর্টারি গুলা কনস্ট্রিক্ট করে তখন ব্লাড প্রেশার বাড়ে, তাই তো? ব্লাড প্রেশার বাড়ে কখন? যখন ভেসো কনস্ট্রিকশন হয়। আমরা জানি যে মুদ্রা কথা সিম্পল সিস্টেম কি করে, ব্লাড প্রেশারকে বাড়ায় দেয়, সোজা কথা যে বিপি বাড়ায়, ব্লাড হাইপারটেনশন করে। বিপি বাড়ানোর জন্য দেখেন আপনি তো তাহলে এখন একটু কনফিউজড হয়ে যাবেন যে ভেসো কনস্ট্রিকশন করে ভেসো ডাইলেশন করে, তাহলে আসলে বিপি বাড়ায় কিভাবে সে? নর্মাল কোনো কিছু ছাড়া আমার বডি নর্মালি ক্যাটেকোলামাইন দিয়ে যেভাবে কাজ করে সেটা হচ্ছে আলফা ওয়ান দিয়ে কনস্ট্রিক্ট করে বিটা টু কে ডাইলেট করে, কিন্তু আলফা ওয়ানের ভেসো কনস্ট্রিকটিভ ইফেক্ট ইজ মাচ হাইয়ার দেন বিটা টু এর এই দুইটা অর্গানের ভেসো ডাইলেটরি ইফেক্ট। ঠিক আছে, তো যার কারণে আমার বডির নর্মাল ফিজিওলজিতে আলফা ওয়ানের ভেসো কনস্ট্রিকটিভ ইফেক্ট হচ্ছে কি প্রিডোমিনেন্ট আমার ভেসেলের উপর, অর্থাৎ আলফা ওয়ান দিয়ে যে ভেসো কনস্ট্রিকশন হয় সেটা হচ্ছে প্রিডোমিনেন্ট। এবং এই ভেসোকনস্ট্রিকশনের কারণে কি হয়, যে আমার ব্লাড প্রেশারটা বাড়ে, যেটা আমরা জানি যে সিম্পথেটিক সিস্টেম ব্লাড প্রেশারটাকে বাড়ায়। অর্থাৎ আলফা ওয়ানের ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট ওভার পাওয়ার্স দ্য ভেসোডাইলেটরি ইফেক্ট অফ বিটা টু। এটা একটা কনসেপ্ট, এটা আমার বডির নর্মাল ফিজিওলজি। ঠিক আছে, হিমোডাইনামিক্স এর জন্য ইম্পর্টেন্ট। এখন আপনাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে আমি মানে একটু জাস্ট আমরা জানি, সেটা আমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি যখন আমরা কার্ড টার্ম দিচ্ছি এগুলো পড়ছি, ঠিক আছে, আমরা জাস্ট এগুলো একটু দেখবো একটু, মানে একটু সহজ হয়েতে, সিম্পলিফাইড হয়েতে। ফার্স্ট অফ অল আমি কিছু টার্ম আপনাদের একটু মানে ইন্ট্রোডিউস করব, মানে যেগুলো অলরেডি জানেন। যেমন একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, হ্যাঁ। এরপরে যে একটা হচ্ছে যে আপনার ধরেন যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তারপর হচ্ছে পালস প্রেশার কি জিনিস, আর হচ্ছে মিন আর্টেরিয়াল প্রেশার কি জিনিস, একটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি জিনিস। তো এই টার্মিনোলজি গুলো আমরা আগে একটু দেখবো, এগুলো কিভাবে কন্ট্রোল হয়, আসলে এগুলো কি। ঠিক আছে, পরে আমরা ওই রিসেপ্টর গুলো এইগুলোর উপর কি ইফেক্ট প্রডিউস করে সেটা সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, ধরেন ঠিক আছে, ধরেন যে এটা হচ্ছে আমার এটা লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে। দেখেন, মনে করেন এটা হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল, এবং এদিক দিয়ে আসছে যে কি, এই দিকটা ধরেন এটা হচ্ছে মাইট্রাল ভালভ। ধর আমি জাস্ট একটা একটা ভেন্ট্রিকল আঁকতেছি, দ্যাটস ইট। তো এবং এই দিক দিয়ে এটা হচ্ছে কি আমাদের এওরটা, তাই তো? এটা হচ্ছে আমাদের এওরটা। এবং এওরটা গুলো কি হয় আমরা জানি যে পরবর্তীতে আমাদের প্রত্যেকটা অর্গানে যায়, তাই তো? ব্রেইন, আপার লিম্ব, পর হচ্ছে যে আমাদের অ্যাবডোমিনাল যে অর্গানস, লোয়ার লিম্বে, সব জায়গায় সে কি করতেছে, মানে সাপ্লাই দিচ্ছে আর্টারিওলের মাধ্যমে। তো যেটা হয় যে এখানে যে এই যে, তো একটা ব্রাঞ্চ আমি চিন্তা করি, ঠিক আছে, যে ওটার একটা ব্রাঞ্চ এটা, তাই তো? যে ওটার একটা ব্রাঞ্চ হচ্ছে এদিকে গেছে, যে কোনো একটা অর্গানে চিন্তা করতেছি আমরা। তো যেটা করা যায় যে আর্টারি গুলা কি হয়, সাব ব্রাঞ্চ দেয় কোনো একটা অর্গানে যাওয়ার জন্য। ধরেন এটা আমি মনে করতেছি কি, ধরেন এটা কোনো যে কোনো একটা অর্গানে গেছে এই আর্টারিটা, এবং আর্টারিটা যাওয়ার পরে কি হয়, আর্টারিওলে ডিভিশন হয়, তাই না? যে আর্টারিওল ছোট 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 আরো কিছু আর্টারিতে তারা কি হয়, সাব ডিভিশন হয়। এরকম করে যাচ্ছে, তাই তো?
আর্টারিতে যায়, এই যে এরকম যে, তো পরে কি হয় যে আমার এখান থেকে ক্যাপিলারি ক্যাপিলারি ফর্ম করে ওরা, এবং ক্যাপিলারি থেকে পরে কি হয় যে, যে একটা ভেইন তৈরি হয়, তাই তো? যে আলটিমেটলি পরে একটা ভেনাস ড্রেনেজ হয়, ভেনাস ড্রেনেজ হয়ে আমার ইনফেরিয়র ভেনা কাভা ফর্ম করে, ধরেন এটা হচ্ছে আমার ইনফেরিয়র ভেনা কাভা ফর্ম করতেছে, তো দেন ভেনা কাভা আর কি। পরে সেটা আবার কোথায় যাবে? এটা আবার উপরের দিকে যাবে, হার্টের দিকে যাবে, তাই তো? তাহলে আপনি দেখেন যে এটা আর্টারি, এটা হচ্ছে আর্টারি, তাই তো? উম, তার মানে এটা হচ্ছে কি আর্টারি, এটা হচ্ছে আর্টারিওলস। পরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেনিউলস, এটা হচ্ছে আমার সেই ভেইন গুলো, এবং এটা হচ্ছে আমার কি, ধরেন ইনফেরিয়র ভেনা কাভা ধরতেছে সিম্পলিফাই ওয়েতে। তার মানে আপনি যদি দেখেন যে সিস্টোলিক ব্লাড প্রেশার মানে আসলে কি, হোয়াট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার? আমার লেফট ভেন্ট্রিকলে যখন সিস্টুল হয়, তাই তো? আমার লেফট ভেন্ট্রিকলে যখন সিস্টুল হয়, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করে, তখন কি হয়? যখন আমি ধরতেছি লেফট ভেন্ট্রিকল কন্ট্রাক্ট, জিরো থেকে সে ধীরে 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 কি হচ্ছে, প্রেশার ক্রিয়েট করতেছে। প্রেশার ক্রিয়েট করে যখনই সে এইটির কাছাকাছি প্রেশার বা এইটি প্রেশার ক্রিয়েট করে লেফট ভেন্ট্রিকলের ভিতরে, তখন এওরটিক ভালভটা কি হয়, এইভাবে ওপেন হয়ে যায়, ঠিক আছে? তখন লেফট ভেন্ট্রিকুলার ভিতরে যে প্রিলুডটা ছিল, যে ব্লাডটা ছিল জমা, যেটা পাম্প করবে, সেটা হঠাৎ করে এইদিকে মুভ করা শুরু করে, কারণ এখানে প্রেসার কম, তাই তো? তো যখনই জিরো থেকে এইটি হয়ে গেলে, এইটি হওয়ার সময় এওরটিক ভালভটা ওপেন হবে, তখনই ব্লাডটা কি হবে, এদিকে ফরওয়ার্ড মুভ হবে, যেটাকে আমরা স্ট্রোক ভলিউম বলি, ঠিক আছে? তো 80 থেকে দেখা যায় যে লেফট ভেন্ট্রিকল প্রেসার বাড়াতে 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 সেটা কি হয়, এওরটিক ভালভ ওপেন হওয়ার পরে প্রেসার বাড়াতে বাড়াতে সেটাকে 120 পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের নর্মাল ফাংশন আর কি, যে সে 0 থেকে 80 পর্যন্ত ক্রিয়েট করার পর এওরটিক ভালভটা ওপেন হবে। পরে এওরটিক ভালভ ওপেন হওয়ার পর 120 পর্যন্ত সে কি করবে, প্রেসার ক্রিয়েট করতে থাকবে, এবং ততক্ষণ 80 থেকে 120 পর্যন্ত প্রেসার ক্রিয়েট করা পর্যন্ত ব্লাডের ফরওয়ার্ড মুভমেন্ট হতে থাকবে, মানে প্রেসার বাড়ার কারণে সেটাকে ঠেলে দিচ্ছে, ঠিক আছে? তো আলটিমেটলি আমার সিস্টুলের সময় ব্লাড কি হচ্ছে, যে লেফট ভেন্ট্রিকল থেকে এওরটা হয়ে আমার এদিকে সব জায়গায় কি হচ্ছে, আস্তে আস্তে পুরা বডিতে যাচ্ছে, ঠিক আছে? এইদিকে যাচ্ছে, আমার পুরা বডিতে যাচ্ছে, এদিকে আলটিমেটলি পরে আর্টারিতে গেছে, আর্টারি থেকে আর্টারি গেছে এক্সচেঞ্জ হচ্ছে ভেনিউলস এর দিকে যাচ্ছে। অর্থাৎ ডিউরিং লেফট ভেন্ট্রিকুলার সিস্টল, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকুলার সিস্টল করার সময়, অর্থাৎ 80 থেকে 120 করার সময়, যখন আমার এখানে ব্লাডের একটা ফরওয়ার্ড ফ্লো থাকে, ঠিক আছে, তখন আমার এখানে যে ব্লাডের প্রেসার থাকে, সেটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে? অর্থাৎ 80 থেকে 120 প্রেসার ক্রিয়েট করতেছে লেফট ভেন্ট্রিকল, এবং তখন ব্লাডের ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ স্ট্রোক ভলিউমটা কি হচ্ছে, আমার হার্ট থেকে ওপেনলি কমিউনিকেট করতেছে এওটার সাথে, সেটা আমার সারা বডিতে আর্টারিওলস হয়ে ছড়িয়ে যাচ্ছে, পুরো বডিতে ব্লাড সার্কুলেট হচ্ছে, তাই তো? অর্থাৎ সিস্টোলের সময় আমার বডিতে যে স্ট্রোক ভলিউম ক্রিয়েট হয়, আমার হার্ট বা লেফট ভেন্ট্রিকল যে স্ট্রোক ভলিউমটা পাঠায় ডিউরিং সিস্টোল, সেটা যে প্রেসার ক্রিয়েট করে এওটা বা আর্টারিগুলোর মধ্যে, সেটাকে আমরা বলতেছি সিস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার মানে বোঝাচ্ছে এই লেফট ভেন্ট্রিকল সিস্টোলের সময় যত বেশি ব্লাড পাঠাবে এওরটাতে, তত বেশি ব্লাডের প্রেশার ক্রিয়েট হবে ডিউরিং সিস্টোল, এবং তত বেশি সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে, ঠিক আছে? অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার কন্ট্রোল হয় কার মাধ্যমে? স্ট্রোক ভলিউম। অর্থাৎ কতটুকু ব্লাড পাঠাচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল, যত বেশি ব্লাড পাঠাবে তত বেশি স্ট্রোক ভলিউম বেশি, এবং তত বেশি ব্লাড আওটাতে যাচ্ছে, মানে তত বেশি ব্লাড দিয়ে তত বেশি প্রেসার রেট হচ্ছে। অর্থাৎ স্ট্রোক ভলিউম যত বাড়বে, তত আমার সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। দ্যাটস ইট। এখন আমি মনে করি আমি যদি হার্ট রেট বাড়াই দিই, ঠিক আছে? আচ্ছা, এটা বলার আগে বলি যে স্ট্রোক ভলিউম মানে হচ্ছে প্রত্যেকটা সিস্টুলের সময় যে পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকল থেকে এওরটাতে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে আমি যদি মনে করি এখন 1 মিনিটে যতগুলা হার্ট রেট হলো ততবার স্ট্রোক ভলিউম হচ্ছে, তাই না? মানে 1 মিনিটে যদি ইউজ করি, 1 মিনিটে স্ট্রোক ভলিউম প্রত্যেকবার বাড়তেছে, তার মানে 1 মিনিটে কার্ডিয়াক আউটপুটও তত বাড়তেছে। অর্থাৎ 1 মিনিটের স্ট্রোক ভলিউম সবগুলোকে যখন আমি যোগ করবো একসাথে, তখন সেটা হয়ে যাচ্ছে কি, কার্ডিয়াক আউটপুট, তাই তো? তাহলে স্ট্রোক ভলিউম বাড়তেছে মানে আলটিমেটলি
কার্ডিয়াক আউটপুটটাও বাড়তেছে। তাহলে স্ট্রোক ভলিউম প্রত্যেকটা সাইকেলে যত বেশি ব্লাড দিচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার তত বেশি বাড়তেছে। তার মানে কার্ডিয়াক আউটপুট যত বাড়তেছে, আমি এটাও বলতে পারি যে সিস্টোলিক ব্লাড প্রেশারও তত বেশি বাড়তেছে। অর্থাৎ স্ট্রোক ভলিউম বা কার্ডিয়াক আউটপুট যত বেশি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার তত বেশি হবে। এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু আমি আবারও বলতেছি, জাস্ট একটু আমরা আমরা ইয়া করতেছি, রিক্যাপ করতেছি যে স্ট্রোক ভলিউম মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মানেই হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট যত বেশি হবে সিস্টোলিক প্রেশার ততই হবে। অর্থাৎ কার্ডিয়াক আউটপুটটাই যে ব্লাড প্রেশার মানে যে প্রেশার ক্রিয়েট করতেছে ওটা আর্টারিতে, সেটাই আলটিমেটলি সিস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার কি সেটা আমরা বুঝতে পারছি। এখন আসেন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি আসলে। যে হার্টের সিস্টোল করার সময় এওটাতে যে প্রেশার থাকে সেটা আমরা জানি সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার হার্ট মানে লেফট ভেন্ট্রিকল যখন প্রসারিত হয়, রিল্যাক্স করে, ডায়াস্টল হয়, তখন এওটাতে যে ব্লাড প্রেশার থাকে বা যতটুকু ব্লাড থাকে সেইটা যে প্রেশার ক্রিয়েট করে সেটা আমরা জানি কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, এটাই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখন আসেন যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কখন বাড়তে কমতে পারে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, এটা আমরা দেখবো। দেখেন, আমি একটু ছোট করতেছি ছবিটা, দেখেন হার্ট তো সিস্টোল করলো তাই না, যে 80 যাওয়ার পরে এওরটিক ভালভটা ওপেন হয়ে গেল, ব্লাড সাই সাই করে লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টার দিকে মুভ করতেছে, এবং 80 থেকে 120 পর্যন্ত এই যে ব্লাড গুলো ইজেক্ট হচ্ছে সেটার রেটটা তত বাড়তে থাকবে, কারণ প্রেশার আরো বেশি বাড়াচ্ছে, লেফট ভেন্ট্রিকল আরো জোরে জোরে ঠেলতেছে। তো জোরে জোরে ঠেলার পরে যখন 120 পর্যন্ত প্রেশার ক্রিয়েট করে, তখন সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের হাইয়েস্ট অ্যাবিলিটি, সে এতটুকু পর্যন্ত 120 পর্যন্ত প্রেশার ক্রিয়েট করতে পারে। এর বেশি সে ফিজিওলজিক্যালি প্রেশার ক্রিয়েট করে না। তো 120 প্রেশার ক্রিয়েট করবে, সে আর প্রেশার ক্রিয়েট করবে না, সে হঠাৎ করে থেমে যাবে। হঠাৎ করে থেমে যাইলে কি হবে, এই প্রেশারটা আর তো প্রেশার তো ক্রিয়েট হচ্ছে না, কোনো ফোর্স নাই, ড্রাইভিং ফোর্স নাই, তো প্রেশারটা ধীরে 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 আবার কি হবে, ফল করতে থাকবে। ঠিক আছে, তার মানে 120 থেকে ধীরে 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 ফল করতে থাকবে। কিন্তু তখনও যে এইখানের যে প্রেশার, ঠিক আছে, যে আমার যেহেতু এওটা বন্ধ হয় না, ঠিক আছে, 120 থেকে ধীরে 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 কমতেছে, কিন্তু তখন এওটা যেহেতু বন্ধ হয় নাই, তার মানে তখনও ব্লাড একটু রিডিউসড ম্যানারে তখন আমার এওটাতে যাচ্ছে, কিন্তু আগের মতো স্পিডে নেই, কারণ প্রেশারটা ধীরে ধীরে ফল করতেছে। তো সেই প্রেশারটা এখনো কি ড্রাইভিং ফোর্স হিসেবে মানে কাজ করতেছে আর কি, মানে এটা প্যাসিভ ভাবে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এরপরে প্রেশার যখন 120 থেকে আবার ওই 80-র কাছাকাছি আসবে, তখন কি হবে, সেই প্রেশারটা মানে এ ওঠার প্রেশারটা তখন লেফট ভেন্ট্রিকুলার প্রেশার থেকে মনে হবে যেন বেশি। তখন হঠাৎ করে ব্লাড কি হবে, ফেরত আসতে চাইবে, এবং তখন কি হবে, সেই অ্যাortic ব্লকটাকে কি করবে, বন্ধ করে দেবে। ঠিক আছে, অর্থাৎ 120 থেকে যখনই প্রেশারটা ধীরে ধীরে কমতে থাকে, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন থেকে হতে থাকে, তখন থেকে প্রেশারটা কি হচ্ছে 120 থেকে ধীরে 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 কমতে থাকে, তখন সেটা 80-র কাছাকাছি আসে, তখন কি হয়, যে ড্রাইভিং ফোর্স আর একটুও থাকে না। তখন কি হয়, যে যতটুকু ব্লাড এদিকে গেছে সেইগুলো কি হয়, যেহেতু ব্লাড এদিকে কমতেছে মানে কি এইদিকে প্রেশার কোন দিকে চলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল প্রেসার ক্রিয়েট করতেছে না, যতটুকু ক্রিয়েট করছে ব্লাড গেছে, কিন্তু পরে সেটা ডাইলেট করা শুরু করছে, সে আর প্রেসার ক্রিয়েট করতেছে না। তার মানে প্রেসারটা কি করতেছে, ফল করতেছে ধীরে ধীরে, এবং সেই ফল করার ডিরেকশনটা থাকে কোন দিকে, টুয়ার্ডস লেফট ভেন্ট্রিকল। অর্থাৎ সামনে যে ফরওয়ার্ড ব্লাড গুলো গেছিল, হঠাৎ করে প্রেসার কমে যাওয়ার কারণে যতটুকু গেছে গেছে, কিন্তু এরপরে প্রেসার যখন 80-র কাছাকাছি চলে আসতে শুরু করে, তখন কি হয়, যে এই ব্লাড গুলো আবার এইদিকে এওটা দিয়ে আবার লেফট ভেন্ট্রিকুলার দিকে আসা শুরু করে। কিন্তু যখনই আসা শুরু করে, তখন মানে উল্টা সাইডে ব্লাডের আসার কারণে এওরটিক ভালভটা তখন কি হয়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো তখন যেহেতু এওরটিক ভালভ বন্ধ হয়ে যায়, তখন এখানে যতটুকু ব্লাড আসতেছিল রিগার্জিটেট করে লেফট ভেন্ট্রিকুলারে ঢোকার কারণে, কারণ একটা নেগেটিভ একটা প্রেসার ক্রিয়েট হচ্ছিল ওইদিকে, ঠিক আছে, টানতেছিল, ব্লাড প্রেশার এদিকে কমতেছিল, সব ব্লাড এদিকে চলে আসতেছে। তো তখন এওরটিক ভালভটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, কারণ এওরটিক ভালভের স্ট্রাকচারটা এভাবে তৈরি করা যে ও দিয়ে ও বের করতে পারবে, ফরওয়ার্ড মুভমেন্ট হইতে পারবে, কিন্তু ওকে যদি উপরে মানে উল্টা ডিরেকশন থেকে কোনো ব্লাড এসে যদি মানে ঢুকতে চায় লেফট ভেন্ট্রিকলে, তখন সে কি করে, ভালভটাকে বন্ধ করে দেয়। ভালভটার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। ঠিক আছে, অর্থাৎ 120 থেকে যখন লেফট ভেন্ট্রিকল প্রেশার কমতে কমতে ডায়াস্টল হওয়ার সময় 80 হয়ে যাবে, তখন আমার এওরটিক ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমার এই যে এওরটা বা এওরটার আশেপাশে যে আর্টারি গুলো আছে, ওরা তো ফিরে আসতে চাইছিল কিন্তু ওরা আসতে পারে নাই। তার মানে 80-তে আসার পরে ওদের মানে ফরওয়ার্ড মুভমেন্ট তো হয় নাই, আর্টারি আর্টিওল ভেনুলস পর্যন্ত তো যায় নাই, কিন্তু সেটা লেফট ভেন্ট্রিকলে আসতে পারে নাই। অর্থাৎ 80
মিলিমিটার অফ মার্কারি এই প্রেশারটা এওরটা এবং আর্টারিতে পারসিস্ট করবে, এর বেশি কমতে পারবে না। ঠিক আছে, তার মানে এরপরে এরপরে আপনি দেখেন যে 80 থেকে কিন্তু তখনই লেফট ভেন্ট্রিকল ডায়াস্টল করতে 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 আবার কিন্তু সে জিরোতে আসবে। এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকলের ধর্ম। কিন্তু এওরটা বা আর্টারি গুলোতে এই 80-র নিচে আর ফল করতে পারবে না, কারণ ব্লাড কি লেফট ভেন্ট্রিকলে তো ঢুকতে পারবে না। লেফট ভেন্ট্রিকলে যদি এখনো ওপেন কমিউনিকেশন থাকতো বিটুইন লেফট ভেন্ট্রিকল এবং এওরটা, তখন ব্লাড ঠিকই আসতে পারতো। তখন দেখা যাচ্ছে যে ডায়াস্টলের সময় এওরটাতে প্রেশার আরো কমে গেছে, কারণ কি ব্লাড আবার লেফট ভেন্ট্রিকলের ভিতরে ঢুকতেছে। কিন্তু যেহেতু ভিতরে ঢুকতে পারতেছে না 80-তে আসার পরে লেফট ভেন্ট্রিকুলার প্রেসারে, তখন ওই ব্লাডটা এওরটাতে পারসিস্ট করে, আর্টারিতে পারসিস্ট করে। তো দ্যাটস ওয়াই তখন এই 80 মিলিমিটার অফ মার্কারি এটা ডায়াস্টলের সময় এই প্রেশারটা পারসিস্ট করে। এবং ডায়াস্টলের সময় যেহেতু আমি আর্টারিতে এই প্রেশারটা পাচ্ছি, দ্যাটস ওয়াই এটাকে আমি কি বলতেছি, যে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ডায়াস্টলিক ব্লাড প্রেশারের একটা কনসেপ্ট। ঠিক আছে, এখন আপনি আসেন যে এটাকে কে মডিউলেট করে আসলে, মানে কে এটাকে মডিউলেট করতেছে। দেখেন, একটা কথা বলি, যখন হার্টের সিস্টুল হয়, হার্ট কি করে ব্লাডটাকে এওরটা আর্টারি হয়ে কি করে এই আর্টারিয়াল দিয়ে ক্যাপিলারি পর্যন্ত পাঠায়, পরে সেটা ভেনুয়াল ভেন পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টুলের সময় এই ঘটনা ঘটে, অর্থাৎ ফরওয়ার্ড মুভমেন্ট হয় আর্টারি আর্টিওল ভেনুলস ভেইন পর্যন্ত। ঠিক আছে, একটা প্রেশার ক্রিয়েট হয়। এখন আপনি দেখেন যে এওরটাতে ব্লাড আসলো, এই যে এই আর্টারিতে ব্লাড আসলো। ঠিক আছে, আর্টারিতে ব্লাড আসবে, আর্টেরিয়ল ক্রিয়েট করবে, তাই তো? তো এইরকম যে আর্টেরিয়ল এবং ভেনিউলের যে সংযোগস্থল, যে কমিউনিকেশন, এটাকে আমরা বলতেছি কি ক্যাপিলারি জাংশন, তাই তো? তো এইরকম ক্যাপিলারি জাংশন বা আর্টারিয়ল, এই যে ছোট ছোট আর্টারিয়ল গুলো হচ্ছে আর্টারি থেকে ব্রাঞ্চের মাধ্যমে, এই আর্টারিয়ল গুলোর সংখ্যা আমাদের বডিতে অনেক 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 বেশি। ঠিক আছে, এই আর্টেরিয়ল গুলোর সংখ্যা আমাদের বডিতে অনেক বেশি, অনেক ক্যাপিলারি জাংশন প্রত্যেকটা অর্গানিতে যাওয়ার পরে এরকম আর্টেরিয়ল ভেনুলস হচ্ছে, তাই না? ক্যাপিলারি জাংশন হচ্ছে। তো দেখা যায় যে এই আর্টেরিয়ল গুলোর সারফেস এরিয়া আমাদের বডিতে অনেক বেশি, এবং এই আর্টেরিয়ল গুলোতে যে প্রেসার থাকে, ঠিক আছে, ওরা একটা রেজিস্ট্যান্স দেয়। রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি, বাধা দেয় ব্লাড ফ্লো হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, হার্ট পাম্প করতেছে, এই প্রেশারের কারণে কি হচ্ছে, ফরওয়ার্ড ফ্লো হচ্ছে, আর্টারি আর্টেরিয়াল পর্যন্ত হচ্ছে। কিন্তু এইদিকে আসার পরে কি হয়ে গেছে, দেখা গেছে যে এগুলো সাব ডিভিশন, ছোট 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 অনেকগুলো সারা বডিতে। তখন আসার পরে ওরা দেখা যায় যে ব্লাড ফ্লো হওয়ার ক্ষেত্রে ওরা একটা বাধা দেয় ব্লাডকে। ঠিক আছে, যেহেতু ছোট ছোট অনেকগুলো আর্টারিওল হয়ে গেছে, সেগুলোতে সে তাদের যেহেতু লুমেনটা ছোট, দ্যাটস ওরা রেজিস্ট্যান্স দিতে পারে, ওটা বাধা দেয়। ঠিক আছে, এবং এই বাধার পরিমাণ যত বেশি হবে, তত বেশি ব্লাড আর্টারি থেকে আর্টেরিয়াল হয়ে ভেনিউলস বা ভেইনে তত কম আসবে। ঠিক আছে, অর্থাৎ আর্টেরিয়াল গুলো যত বেশি ন্যারো হবে, তত তারা বাধা দিবে যে আর্টারি থেকে এইদিকে ব্লাড আসার ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এইদিকে যে ব্লাড আসতেছে, এই যে ছোট ছোট আর্টেরিয়াল হয়ে ভেনুলস হয়ে যে আমার ভেইনে ব্লাড যাচ্ছে ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, সেটা ডিপেন্ড করে এই আর্টেরিয়াল গুলো কি পরিমাণ বাধা দিচ্ছে। যদি বেশি বাধা দেয় ডিউরিং সিস্টল আর্টারিয়াল সাইড থেকে ভেনাস সাইড, এটা হচ্ছে আর্টেরিয়াল সাইড, এটা হচ্ছে আর্টেরিয়াল সাইড, এটা হচ্ছে ভেনাস সাইড। ঠিক আছে, অর্থাৎ যত বেশি আর্টেরিয়াল এবং ভেনুল লেভেলে বাধা থাকবে, ওরা যত বেশি মানে বাধা দিবে ব্লাড ফ্লোটাকে, তত কম আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে আমার ব্লাড আসবে। এটা হচ্ছে কথা। যেহেতু আমার বডিতে আর্টেরিওলের সংখ্যা অনেক বেশি, ছোট ছোট ছোট, এবং ওরা যেহেতু খুব ন্যারো লুমেন, ঠিক আছে, ন্যারো লুমেন দিয়ে কোনো কিছু যেতে হলে কি হয়, একটা বাধা পায়। ঠিক আছে, তো ওরা একটা বাধা দেয় ব্লাড ফ্লোটাকে। এখানে এত বড় একটা লুমেনে যে প্রেসারে ব্লাড আসছিল, এখানে আসার পরে ওরা কি করে একটা বাধা পায়, হঠাৎ করে একটা বাধা পায়। এবং এই বাধাটা দেওয়ার কারণ কি, যাতে ব্লাড ফ্লোটা একটু স্লো হয়, স্লাগিশ হয়, আমার ক্যাপিলারি জাংশনের জন্য কি হয়, যে ফ্লুইড মানে ওই যে এক্সচেঞ্জ হইতে পারে সবকিছু, এটাই তো আমার উদ্দেশ্য, তাই না? আর্টেরিয়াল সাইড এবং ভেনাস সাইডে কি হয়, আমার সেলুলার অক্সিজেন কামড়াসের একটা বিনিময় ঘটে, নিউট্রিশনের একটা বিনিময় ঘটে, তাই তো? তো এখানে এই জন্য আর্টেরিয়াল গুলোকে এইভাবে ডিজাইন করেছে যেন ব্লাড ফ্লোটা একটু স্লাগিশ হয়। এখন ব্লাড ফ্লোটা কি পরিমাণ স্লাগিশ হচ্ছে, সেটাই হচ্ছে আমার কি রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই আর্টারিওল গুলোই আলটিমেটলি আমাকে রেজিস্ট্যান্স দেয় ব্লাড আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে কতটুকু যাবে। এবং এটাকে আমরা আরো সুইট করে বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, বা এটাকে ইউজুয়ালি অনেকে বলে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, একই কথা, সব একই কথা। অর্থাৎ এই আর্টেরিয়াল গুলো ব্লাড আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে যাওয়ার জন্য যে বাধা দেয়, সেটাকে আমরা বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স।
এটা একটা কনসেপ্ট। এখন আরেকটা আরেকটা কনসেপ্টে যাচ্ছে, সেটা হচ্ছে দেখেন, সিস্টলের সময় হার্ট যতটুকুই পাম্প করতেছে, ঠিক আছে, সেটা তো আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে যাচ্ছে যতটুকু পারতেছে, তো মানে ম্যাক্সিমামই যায় আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে যাচ্ছে। এটা হচ্ছে নর্মাল ধর্ম। এখন চিন্তা করেন কোনো কারণে আমি কিছু একটা করলাম যার কারণে দেখা গেছে যে এই যে আর্টেরিয়াল গুলো আছে, এই যে আর্টারিয়াল গুলো আছে এখানে, ঠিক আছে, এই যে ছোট 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 আর্টারিয়াল গুলো, ওদেরকে আমি কোনো কারণে ওদের লুমের ভিতরে যে লুমেন থাকে বা এই আর্টেরিয়ল গুলোকে আমি আর কনস্ট্রিক্ট করে দিলাম। কনস্ট্রিক্ট মানে কি, ওদেরকে আরো চেপে দিলাম। তো এরকম কনস্ট্রিক্ট করার কারণে দেখা গেল যে তাদের লুমেন গুলো যতটুক ছিল, ভিতরে লুমেনটা বা যাওয়ার পথটা আরো সরু হয়ে গেছে, আরো ন্যারো হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করলে তাদের লুমেন গুলো আরো ন্যারো হয়ে যাবে, এবং যত বেশি ন্যারো হবে তত ব্লাড সামনে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা পাবে, রেজিস্ট্যান্স ফিল করবে। তার মানে আর্টেরিয়াল কনস্ট্রিকশন ইজ ইকুয়াল টু ইনক্রিজড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, দ্যাটস দ্য কনসেপ্ট, ঠিক আছে। অর্থাৎ যত বেশি লুমেন থেকে ছোট করবো তত বেশি বাধা দিবে আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যাওয়ার ক্ষেত্রে। তার মানে আর্টেরিয়াল কনস্ট্রিকশন যত বেশি হবে, আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তত বাড়বে, তত কম আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যাবে ডিউরিং সিস্টোল, ঠিক আছে। অর্থাৎ সিস্টোল যত সময় দেরি হচ্ছে, ঠিক আছে, তো এই সময় দেখা যায় আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যায়, ঠিক আছে। কিন্তু আমি যদি আর্টেরিয়াল গুলোকে কনস্ট্রিক্ট করে দিই কোনো কিছু দিয়ে, তখন আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড কম যাবে। তার মানে ডিউরিং সিস্টোল আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যেহেতু কম যাচ্ছে, তার মানে আমার এওর্টা এবং আর্টারিতে ব্লাড রয়ে যাচ্ছে, ব্লাড থেকে যাচ্ছে। তার মানে এই ইনক্রিজড পরিমাণ ব্লাড কি হবে, যখন ওই যে 120 থেকে 80 বা 80 কমে যাওয়ার চেষ্টা করবে, তখন ওরা আবার এইদিকে উঠার চেষ্টা করবে, মানে কিছু ব্লাড এদিকে একটু মুভ করে, কিন্তু সেটা আলটিমেটলি হার্টে তো যাইতে পারবে না, তাই না, ওইদিকে প্রেশার কমতে থাকা এইদিকে উপরের দিকে একটু মুভ করে। তার মানে বেশি পরিমাণ ব্লাড আমার আর্টেরিয়াল সাইডে থেকে যাবে। আমি যদি আর্টেরিয়ালকে কনস্ট্রিক্ট করে দেই, আমার রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, যার কারণে সিস্টোলের সময় আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যাওয়ার ক্ষেত্রে আরো বাধা পাবে, এবং বাধা পাওয়ার কারণে আর্টেরিয়াল সাইডে সিস্টোল হওয়ার পরেও অনেক বেশি ব্লাড থেকে যাবে, এবং যত বেশি ব্লাড থাকবে তত বেশি ব্লাড একটা প্রেসার ক্রিয়েট করবে, ঠিক আছে। এবং সিস্টোলের সময় তো যেতে পারলো না, তার মানে পরে আমার হার্টের কিছু রইলো, ডায়াস্টোল ফেজ, তাই তো। তার মানে ডায়াস্টোল ফেজের সময় আপনার এওর্টা এবং আর্টারিতে আরো বেশি ব্লাড থেকে যাচ্ছে। তার মানে আমার ডায়াস্টোলির সময় যদি আমার এওর্টাতে যদি ব্লাড ভলিউম বা আর্টারিতে যদি ব্লাড ভলিউম বেশি থাকে, তার মানে আমার তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কি হবে, বেশি হবে। ডিউরিং ডায়াস্টোলিক এওর্টা আর্টারিতে যত বেশি ব্লাড রয়ে যাবে, যেগুলো ভেনাস সাইডে যাইতে পারে নাই ডিউ টু রেজিস্ট্যান্স, তত বেশি ব্লাড ডায়াস্টোলের সময় বেশি থাকা, মানে কি ওই ডায়াস্টোলের সময় ব্লাড প্রেশার বাড়তেছে। তার মানে আপনি দেখেন, আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড যাওয়া সেটা কন্ট্রোল করে আমার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কতটুকু, বা আর্টেরিয়াল কনস্ট্রিক্ট করে তার, আর্টেরিয়াল গুলো কন্ট্রোল করে তার কনস্ট্রিকশন এবং ডাইলেশনের মাধ্যমে, ঠিক আছে। তার মানে আমি এটা তো বলতে পারি যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কার উপর ডিপেন্ড করে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে, আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড তত কম যাবে, তত বেশি আর্টেরিয়াল সাইডে ডায়াস্টোলের সময়, হার্টের ডায়াস্টোলের সময় ব্লাড থাকবে, এবং ব্লাড তখন বেশি থাকা মানে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়া, ঠিক আছে। আরেকটা যদি উল্টাই দিই আমি, যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি আমি কমাই দিই, ঠিক আছে, তার মানে আর্টেরিয়াল গুলোকে যদি কোনো কারণে আরো বড় করে দিই, ভিতরে লুমেনটাকে ডাইলেট করলে কি হবে, লুমেনটা ভিতরে বড় হবে, তার মানে তখন বাধাটা কম থাকবে, এবং তখন আর্টেরিয়াল সাইড থেকে ব্লাড মানে আরো সহজে ভেনাস সাইডে যেতে পারবে। তার মানে সিস্টোল হওয়ার পরে আপনার আর্টারি সাইড বা এওর্টাতে ব্লাড কম থাকবে, তার মানে আমার ডায়াস্টোলের সময় যেহেতু ব্লাড কম, তার মানে ডায়াস্টোলের ব্লাড প্রেশারটাও কমে যাবে। তার মানে কথা কি দাঁড়ালো, কথা দাঁড়ালো আপনার টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আপনি যত বাড়াবেন, তত ব্লাড আর্টারিয়াল সাইড থেকে ভেনাস সাইডে কম যাবে, থাকবে, থাকা মানে কি ডায়াস্টোলের সময় ব্লাড প্রেশার আপনি বেশি পাবেন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে। এবং টোটাল প্রিফারেন্স যদি আমি এইভাবে কমাই দেই, আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তত কমতেছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে আপনাকে ন্যারো ডাউন করি, যেমন ধরেন আমি বলছি যে কার্ডিয়াক আউটপুট যত বাড়বে, সিস্টোলিক ব্লাড প্রেশার তত বাড়বে,
আরেকটা বলতেছে যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বাড়বে আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তত বাড়বে। এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, এরপরে আমি অন্য অন্য টপিকে যাবো। যেখানে জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। কেউ কোনো প্রশ্ন করতেছেন? আমি বুঝিনি আসলে, আবার একটু করুন। এনি কোশ্চেন এতটুকু পর্যন্ত? দেখেন, এটা খুবই বুঝতে হবে, এটা না বুঝলে কিচ্ছু হবে না। আমরা যে পরে যে গ্রাফ আঁকবো, অনেক কিছু করবো, কোন এপিনেফ্রিন কোথায় কি কাজ করে, কোথায় এটা বাড়ায় কম, এগুলো আমরা কিচ্ছু বুঝবো না যদি আমরা এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার না হয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে? আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা এতটুকু পর্যন্ত? কোনো কোশ্চেন নাই? ওকে, ফাইন। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন যদি করি। হ্যাঁ, হ্যাঁ, আমার ধরেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আমার বাড়লো, তাহলে আমার হ্যাঁ, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও বাড়তেছে। হ্যাঁ, মানে হ্যাঁ। এটা তো কনসেপ্টটা। তো দ্যাট হ্যাঁ। ইন দ্য মিন টাইম সিস্টোলিকটা কি আম, কমতেছে? আচ্ছা, এটাতে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, কার্ডিয়াক আউটপুট কি হবে তুমি সেটা বলতেছো, তাই তো? হ্যাঁ, একটু হ্যাঁ, আচ্ছা, মানে ঠিক আমি আছে। আমি আরেকটু মানে হ্যাঁ, তুমি তুমি একটু অ্যাডভান্স দিকে প্রশ্ন করছো, বললাম আর কি প্রশ্নটা জিনিসটা, খুবই। তো ওই সাইডটা। হ্যাঁ, 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 আমি আমি এই সাইডটাতে যাব এখন, ঠিক আছে। আমার নেক্সট টপিকটা হচ্ছে ওই সাইড, যে এটা এখন কার্ডিয়াক আচ্ছা আউটপুট ঠিক আছে। এবং টিপিআর এই দুইটা কিভাবে ইন্টারকানেক্টেড, এই একটা বাড়ালে একটা কমলে কি হবে, ঠিক আছে। আমি ওইটাতেই যাব, ঠিক আছে। আমি যাচ্ছি এখন সেটাতে। আহ আচ্ছা, এখন আপনি দেখেন। আচ্ছা, এই ছবিটাই থাকবো আমাদের, যে টিপিআর মেইনলি কাকে রিপ্রেজেন্ট করে? ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। উল্টা কথা, মেইন কথা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আপনার বডির কিসের মেজারমেন্ট করে? টিপিআর কতটুকু সেটাকে মেজারমেন্ট করে। এবং সিস্টোলিক ব্লাড প্রেশার কতটুকু কি বেশি সেটা রিপ্রেজেন্ট করে আপনার কার্ডিয়াক আউটপুটকে। এই জন্যই অন্যান্য কিছু বলতে ইচ্ছে করে আসলে, যাদের সিস্টোলিক হাইপারটেনশন থাকে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ঠিক আছে, কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ওদেরকে এই জন্য আমরা কি করি, এমন একটা ড্রাগ দেই যেটা হার্টের উপর কাজ করে, মানে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট রেট কমায় দেয়। অর্থাৎ যাদের সিস্টোলিক হাইপারটেনশন থাকে, এই জন্যই আমরা কি তাদের কোন ধরনের ড্রাগ দেই, অর্থাৎ যাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি থাকে বা সিস্টোলিক হাইপারটেনশন থাকে, এই জন্যই তাদেরকে আমরা কি দেই, এমন একটা ড্রাগ দিই যেটা কিনা কার্ডিয়াক আউটপুটকে কমাতে পারে। কারণ কার্ডিয়াক আউটপুট কমাইলে সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে। তার মানে কি করবো, আমি হার্টের উপর একটা ড্রাগ দেবো, বিটা ব্লকার দিতে পারি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, তাই না? তোর সঙ্গে আমি সব পড়বো। ঠিক আছে, তো এটা একটা বিষয়। আচ্ছা, তো আমরা যদি আহ এতটুকু পর্যন্ত বুঝে থাকি, ঠিক আছে, যে সিস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি, এখন আমি সেটা একটু দেখি, ঠিক আছে। হুম, এখন আপনি যদি দেখেন যে আসলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা মানে কি, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এটা কি জন্য হচ্ছে, এটা হচ্ছে আর্টারিওল লেভেলে, কারণ হচ্ছে আর্টারিওলো কনস্ট্রিকশনের কারণে হচ্ছে। আপনার আর্টেরিয়ল গুলো যত বেশি কনস্ট্রিক্ট করবে, যত লুমেনকে ন্যারো করে দিবে, তত বেশি টিপিআর বাড়বে। অর্থাৎ টিপিআর মানে হচ্ছে আর্টারিওলো, মানে আর্টারিওল লেভেলের, মানে ওটা লুমেনটা কেমন সেটার উপর টিপিআর ডিপেন্ড করে, তার মানে তার মানে আর্টারিওলো কনস্ট্রিকশন হওয়া মানে হচ্ছে টিপিআরটা বেড়ে যাওয়া। আমি যদি উল্টা কথা বলি ভাই, যে আর্টারিওলো ডাইলেশন মানে হচ্ছে টিপিআর কমে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ টিপিআর যদি বেশি, আপনার মাথায় এটাই আসতে হবে, কারণ এইটাই টিপিআর কে মেনটেন করে, সেটা হচ্ছে আর্টেরিয়াল কনস্ট্রিক্টেড, মানে কোনো কারণে আর্টেরিয়াল গুলো বেশি কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি বলে টিপিআর কম, আপনার মাথায় এটাই আসতে হবে ফার্স্টে, কারণ এইটাই হচ্ছে আসল ইয়া টিপিআর, যে আর্টেরিয়াল গুলো কোনো কারণে ডাইলেটেড হয়ে গেছে, যার কারণে টিপিআর কি হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে। তার মানে আর্টেরিয়াল কনস্ট্রিকশন ইজ ইকুয়াল টু টিপিআর বেশি, আর্টেরিয়াল ডাইলেশন ইজ ইকুয়াল টু টিপিআর কম। আর টিপিআর বেশি মানে হচ্ছে যে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বেশি, টিপিআর কম মানে হচ্ছে যে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও কি কম, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট। এখন আসেন যে আসলে কি হচ্ছে। এখন মনে করেন কোনো কারণে আপনার বডির টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেল,
মানে কি? মানে আপনার ভেসো কনস্ট্রিকশন হয়েছে। ভেসো কনস্ট্রিকশন মানে আরেকটু স্পেসিফিক করি আমি, আর্টেরিওল লেভেলে কনস্ট্রিক্ট হয়েছে, ঠিক আছে? এখন কোনো কারণে মনে করেন আপনার আর্টেরিওল লেভেলে কনস্ট্রিক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনার বডিতে যত ধরনের ভেসেল আছে, ঠিক আছে, এখন মনে করেন আমি আপনাকে কোনো একটা ড্রাগ দিলাম বা কিছু একটা দিলাম, যার কারণে আপনার কি হলো, পুরো বডিতে ভেসো কনস্ট্রিকশন হয়ে গেল, ভেসো কনস্ট্রিকশন হয়ে গেল আমাদের বডি, ঠিক আছে? তাহলে ভেসো কনস্ট্রিকশন মানে এখানে আর্টারিও কনস্ট্রিক্ট হয়েছে, আর্টারিওলও কনস্ট্রিক্ট হয়েছে, ভেনিউলও কনস্ট্রিক্ট হয়েছে, ভেইনও কনস্ট্রিক্ট হয়েছে, সবকিছু, ঠিক আছে? আমি ভেসো কনস্ট্রিকশন মানে বোঝাচ্ছি যে আলটিমেটলি আর্টারি এবং আর্টেরিয়াল গুলো কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে। ভেইন কনস্ট্রিক্ট হলে, ডাইলেট হলে আমার ব্লাড প্রেশারে অতটাও ইফেক্ট করে না যতটা আর্টারি এবং আর্টেরিয়াল গুলো কনস্ট্রিক্ট হলে করে, ঠিক আছে? তাহলে আমার বডি যদি আর্টারিয়াল কনস্ট্রিক্ট করে যায়, তার মানে আমি বলতে পারি আমার লুমেনটা কমে গেছে, তাই তো? তার মানে লুমেন কমে যাওয়া মানে হচ্ছে আলটিমেটলি যেটা আমি বলি যে আমার বডিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। দেখেন আমি কিন্তু এখন মানে সিস্টোলিক ডায়াস্টোলিক বলতেছি না, ঠিক আছে? ভেসো কনস্ট্রিকশন করা মানেই হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া, ঠিক আছে? টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার আর্টেরিয়াল সাইড থেকে ভেনাস সাইডে ব্লাড কম আসছে, তার মানে আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি। অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন করলে যেহেতু আর্টেরিওল কনস্ট্রিক্ট করতেছে, ঠিক আছে, আর্টেরিওলটা কনস্ট্রিক্ট করতেছে, যার কারণে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি, ঠিক আছে? আরেকটা কথা দেখেন, যে ভেসো কনস্ট্রিকশন মানে আমি বলতেছি কি ভেনো কনস্ট্রিকশন, ঠিক আছে? ভেনো কনস্ট্রিকশন মানে হচ্ছে ধরেন এটা আপনার একটা ভেন, ধরেন এটা ইনফিরিয়র ভেন একেবারে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি আপনার হার্ট, এটা আপনার রাইট সাইডের হার্ট, ধরলাম এটা রাইট এট্রিয়াম, ঠিক আছে, রাইট এট্রিয়াম। তো আপনি এই ভেনটাকে যত কনস্ট্রিক্ট করবেন, তত এটার ভিতরে প্রেসার ক্রিয়েট হবে, তত আমার এটা হচ্ছে ব্লাড তত কি হবে, উপরের দিকে মুভ করবে, ঠিক আছে, প্রেসার ক্রিয়েট হবে। যত আপনি এটাকে কনস্ট্রিক্ট করবেন, তত এটা কি করবে, ব্লাডটাকে রাইট এটিএমের ভিতরে ঠেলে পাঠাবে, ঠিক আছে? অর্থাৎ ভেনো কনস্ট্রিকশন মানে হচ্ছে আপনার রাইট এটিএমে বেশি বেশি ব্লাড যাবে। আর রাইট এটিএমে যদি ব্লাড বেশি যায়, রাইট ভেন্ট্রিকুলে সেটা যাচ্ছে, রাইট ভেন্ট্রিকুল থেকে সেটা ঘুরে পিছিয়ে লেফট এটিএমে যাচ্ছে, লেফট এটিএমে যাওয়া মানে সেটা লেফট ভেন্ট্রিকুলে যাচ্ছে। অর্থাৎ আপনি রাইট সাইডেড হার্টে যত বেশি ব্লাড ঠেলে ভেনো কনস্ট্রিকশনের মাধ্যমে পাঠাবেন, সেটা আলটিমেটলি লেফট ভেন্ট্রিকুলে ঘুরে পিছিয়ে যাবে। মানে ভেনো কনস্ট্রিকশন মানে ভেইন মানে ইনফিরিয়র ভেনা ক্যাভা কনস্ট্রিকশন মানে হচ্ছে আপনার হার্টে প্রি লোড বেড়ে যাওয়া, বেশি বেশি ব্লাড যাচ্ছে, এবং সেই বেশি বেশি ব্লাডটা কি হবে আলটিমেটলি আপনার কোথায় যাবে, কার্ডিয়াক আউটপুট হয়ে আপনার আবার পুরা বডিতে কিন্তু যাবে, ঠিক আছে? এইটা একটা বিষয়। অর্থাৎ আমি যদি বলি পুরোপুরি ভেসো কনস্ট্রিকশন, তখন একদিক দিয়ে আপনার সিস্টোলিকও বাড়বে, ডায়াস্টোলিক বাড়বে, অর্থাৎ কার্ডিয়াক আউটপুট এখানে কি হচ্ছে, বাড়তেছে। কার্ডিয়াক আউটপুট বাড়া মানে হচ্ছে যে এখানে সিস্টোলিক ব্লাড প্রেশারও বাড়া বাড়া। অর্থাৎ এই জন্য আমি লিখলাম যে ভেসো কনস্ট্রিকশন মানে হচ্ছে যে টোটাল কথাটা হচ্ছে কি ব্লাড প্রেশার বাড়া, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এখন যদি আপনার ব্লাড প্রেশার বাড়ে, আমরা ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে অনেক অনেকবার পড়ছি একটা সিস্টেম, সেটা হচ্ছে বেরো রিসেপ্টর ফিডব্যাক সিস্টেম, তাই তো, তাই না? তো ব্লাড প্রেশার যখনই বাড়ে ডিউ টু এনি রিজন, ঠিক আছে, আমার এওরটা এবং ক্যারোটিড আর্টারিগুলোতে দুইটা মানে মেশিন বসানো থাকে, ঠিক আছে? মানে রিসেপ্টর বসানো থাকে, যাদের কাজই হচ্ছে আমার ব্লাড ভেসেলে মানে এওরটা এবং ক্যারোটিড আর্টারির ভিতরে প্রেসার চেঞ্জ হচ্ছে কিনা সেটাকে তারা সেন্স করে, ঠিক আছে? অর্থাৎ এওরটা এবং ক্যারোটিড আর্টারিগুলোতে কিছু রিসেপ্টর থাকে, যাদের কাজ হচ্ছে প্রেসারকে সেন্স করা, আমার ভিতরে প্রেসার কি, এবং ওইটা রিপ্রেজেন্ট করে আমার পুরো বডির প্রেসার কি, ঠিক আছে? কারণ এই দুটা মেজর ভেসেল, এইগুলাতে প্রেসার কম যাওয়া মানে বডির প্রেসার কমে যাওয়া, এগুলাতে প্রেসার বাড়া মানে বডির প্রেসার বেড়ে যাওয়া। এজন্য এই দুইটা জায়গাতে এই দুইটা রিসেপ্টরকে বসানো হয়েছে, যারা কিনা আমার ভিতরে লুমেনের ভিতরে প্রেসারটাকে সেন্স করে, ঠিক আছে? তাহলে এওরটা এবং ক্যারোটিড আর্টারিতে রিসেপ্টর থাকে, যারা কি করে প্রেসারটাকে সেন্স করে, এটার ভিতরে কি প্রেসার আছে। আর যেহেতু প্রেসার সেন্স করে, এই জন্য এগুলোকে বলা হয় বেরো রিসেপ্টর। বেরো মানে হচ্ছে প্রেসার, ঠিক আছে, বেরো রিসেপ্টর। এখন দেখেন, আমি বললাম ভেসো কনস্ট্রিকশন হচ্ছে আপনার বডিতে ব্লাড প্রেসার বেড়ে গেছে। এখন এওরটা এবং ক্যারোটিডে যে বেরো রিসেপ্টর আছে, ওরা তো সেন্স করছে যে ভাই ব্লাড তো বেড়ে গেছে, ঠিক আছে? ওরা ধরে দুই ভাই, এওরটা ক্যারোটিডকে বললো, ক্যারোটিড এওরটাকে বললো যে ভাই আমাদের তো ব্লাড প্রেসার বেড়ে গেছে ভিতরে, কি করা উচিত, কি করা উচিত? ওরা পাগল হয়ে গেছে। তো ওরা পাগল হয়ে গিয়ে যেটা করে সেটা হচ্ছে ফায়ারিং করা শুরু করে, এব্রো থেব্রো এব্রো থেব্রো ফায়ারিং করা শুরু করে। এটাকে কি বলি আমরা, ফায়ারিং। মানে ওরা অ্যাক্টিভেট হয়ে যায়, মানে অ্যাওর্টেড ফায়ারিং করা শুরু, ওরা যখন ব্লাড প্রেশারকে বেশি বেশি সেন্স করে, তখন ওরা ফায়ারিং শুরু করে। ফায়ারিং শুরু করলে ওদের কানেকশন থাকে, ঠিক আছে? অ্যাওর্টটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 10, আর ক্যারোটিডটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ
নাইন, অর্থাৎ গ্লোসোফেনিজেল এবং ভেগাস ওরা ওই দুইটা নিউরনের মাধ্যমে সিগন্যাল পাঠায় কোথায়? আপনার ব্রেনের মেডুলাতে। মেডুলাতে একটা নিউক্লিয়াস থাকে, এসব বলতে চাই না তার, আমি সিম্পল কথাটা রাখতে চাই আপাতত। যে এওরটা ক্যারোটিড বেরোসিটিগুলো তখন দেখা যায় ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন ওরা অ্যাব্রো থ্যাব্রো ফায়ারিং করা শুরু করেছে, ব্লাড প্রেশার বেড়েছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন সেটা সিগন্যাল পাঠাবে কোথায়? মেডুলাতে। তখন মেডুলা এই সিগন্যালটাকে নিবে, ঠিক আছে, ও হচ্ছে কর্তা, কর্তা কর্তা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেমে। তো মেডুলা তখন চিন্তা করবে খেলবে যে কি হলো, ওরা ফায়ার করছে মানে অবশ্যই ব্লাড প্রেশার বেড়ে গেছে, কারণ ওরা ব্লাড প্রেশার বেড়ে গেলেই শুধুমাত্র ফায়ারিং করে। তো ওরা যখন বলবে, ওরা যখন ফায়ারিং করা শুরু করবে, তখন মেডুলা স্টিমুলেটেড হয়ে যাবে, ঠিক আছে। তখন মেডুলা যেটা করবে, মেডুলা দুইটা সিদ্ধান্ত নিবে, দুইটা সিদ্ধান্ত নিবে এবং সেটা সারা বডিতে পাঠাবে। সেটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়ছে, আমাকে কমাতে হবে। এবং কমানোর জন্য যে সে যেটা করে সেটা হচ্ছে সে বডির সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে ডাউন করে দেয়, এবং প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে কি করে স্টিমুলেট করে দেবে, ঠিক আছে। অর্থাৎ যখনই ব্লাড প্রেশার বাড়ছে, ব্যারোস্ট্রোগুলো ফায়ারিং করা শুরু করে দেয়, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ওরা পাগল হয়ে যায়। তো মেডুলাতে যায় সেই সিগন্যাল, মেডুলা কি করে সিদ্ধান্ত নেয় এমন ভাবে যাতে করে ব্লাড প্রেশার কমে, ওইটা ওর কাজ। তার মানে ও কি করে আমার বডির সিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে কমায় দেয়, প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দিবে, ঠিক আছে। এখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কমলে কি হবে? আমরা দেখছি ওই যে আগে আলফা ওয়ান, ঠিক না, এই যে আপনি এখন আলফা ওয়ানটাকে নিয়ে আসেন। আলফা ওয়ান যে ভেসো কনস্ট্রিকশন করে রাখছিল, কারণ ভেসো কনস্ট্রিকশন হয়েছে মানে কি, আমার এখানে আলফা ওয়ান জড়িত। আলফা ওয়ান ছাড়া কখনো ভেসো কনস্ট্রিকশন হবে না, কারণ আমার আর্টারিয়াল গুলিকে কনস্ট্রিক্ট করা কার কাজ? আলফা ওয়ানের কাজ। তার মানে আলফা ওয়ান কনস্ট্রিক্ট হয়েছিল, তখন এই জন্য সে কি করে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কমায় দেয়। তার কারণে আলফা ওয়ানে যাই ছিল, সে আলফা ওয়ানটাকে কি করে মানে ইনহিবিট করে দেয় কোনো ভাবে। তো তখন আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে কি হয়, যে ভেসো তখন যেটা হয় যে সেটা হচ্ছে কি বলি আমরা, ভেসো ডাইলেশন, ঠিক আছে। এবং আরেকটা যে করে যে প্যারাসিম্পেথেটিক বাড়ায় দেয়। দেখেন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি যেটা ডিরেক্টলি রিলেটেড, যেটা মেডুলা দিয়ে কন্ট্রোল, সেটা হচ্ছে আমার হার্টের এসএ নোড এবং এভি নোড। অর্থাৎ প্যারাসিম্পেথেটিক বাড়া মানে হচ্ছে হার্টের উপর এসি নোড এবং এভি নোডের উপর একটা ইনহিবিটরি ইফেক্ট যায়। অর্থাৎ মেডুলা কি করে ভেগাস নার্ভের মাধ্যমে এসি নোড এবং এভি নোডকে কি করে স্টিমুলেট করা শুরু করে। স্টিমুলেট বলতে বোঝাচ্ছি, সে তখন ভেগাস নার্ভটাকে অ্যাক্টিভেট করে দেয়। এবং এই ভেগাস নার্ভটা হচ্ছে কি মিক্সড নার্ভ, তার মধ্যে প্যারাসিম্পেথেটিক ফাইবারও আছে। অর্থাৎ মেডুলা ভেগাস নার্ভের প্যারাসিম্পেথেটিক ফাইবারগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। এবং ভেগাস নার্ভ যখন অ্যাসিনোড এবং অ্যাভিনোডের উপর কাজ করে, তখন অ্যাসিনোড এবং অ্যাভিনোডের উপর প্যারাসিম্পেথেটিক ইফেক্ট হয়। প্যারাসিম্পেথেটিক ইফেক্ট কি? ওই যে আমরা পড়ছিলাম কোরোনারি সিস্টেমে, হার্ট রেট কমায় দেয়, ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দেয়। মানে আলটিমেটলি যেটা হলো, আপনার কার্ডিয়াক আউটপুট কমে গেল। তাহলে কার্ডিয়াক আউটপুট কমা মানে কি? আপনার বডির সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাওয়া। আর ভেসো ডাইলেশন মানে কি? আর্টারিওলো ডাইলেশন। আমি বলতেছি এখন আর্টারিওলো ডাইলেশন। ভেসো ডাইলেশন মানে আমি একটা জিনিস কি পাইলাম, আর্টারিওল গুলো কি করছে, আর্টারিওলো ডাইলেশন। তো আর্টারিওলো ডাইলেশন যদি হয়, আপনার বডির টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে মানে হচ্ছে আপনার বডির ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তখন কমে যাবে। তাহলে দেখেন সিস্টোলিক ব্লাড প্রেশারও কমলো, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও কমলো। তো এটা আবার সেম জিনিস, সিম্পেথেটিক অ্যাক্টিভিটি তো হার্টের উপর আছে, তাহলে হার্টের সিম্পেথেটিক অ্যাক্টিভিটি যখন লস হয়ে যাবে, তখনও কিন্তু ওই সেম ভাবে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, কন্ডাকশন ভেসে সব কমে যাবে, কার্ডিও কমবে, আলটিমেট সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। তার মানে দেখেন মেডুলা সিদ্ধান্ত নিছে কি করলো, সে সিস্টোলিক ব্লাড প্রেশার কমালো, সে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে কি করলো, কমাই দিল। তো এইভাবে আমাদের ব্লাড প্রেশার কমে যাবে। এখন আপনি আসেন কিছু জিনিস, যে এটা যে ফিডব্যাক মেকানিজম, ঠিক আছে। তার মানে আপনার বডিতে যদি কোনো কারণে টিপিআর বেড়ে যায়, বা আপনি যদি বলতে পারি যে ভেসো কনস্ট্রিকশন হয়, তখন এমন ভাবে কাজ করবে আপনার বডি যাতে করে আপনার ব্লাড প্রেশারটা ব্যাক টু নর্মালে চলে আসে, এবং তার মাধ্যমে সে কি করে ভেসেল গুলোকে ডাইলেট করার চেষ্টা করবে, হার্টের উপর একটা ইনহিবিটরি ইফেক্ট দেবে, যাতে করে অ্যাসিনোড এবং অ্যাভিনোড ফায়ারিং করা কমাই দিবে, আপনার হার্ট রেট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এটা হচ্ছে বডির ফিডব্যাক মেকানিজম, ফিজিওলজি। এখন আপনি আসেন সহজ একটা কথা বলি,
মনে করেন আপনি আলফা ওয়ান রিসেপ্টরকে স্টিমুলেট করে দিলেন কোনো কারণে, ওভার স্টিমুলেটেড। এটা কি করলো ভাই, আপনার বডির সব ভেসেলকে ধরে কি করলো, বিশেষ করে মানে সব ভেসেলকে ভেসো কনস্ট্রিক্ট করে, বিশেষ করে আলফা ওয়ান যেটা করে দেখেন, আমি একটা কথাই বলছি আলফা ওয়ানে, আপনার যদি মনে করেন যে আর্টারিওল টু স্কিন, হার্ট, কিডনি, স্কেলেটাল মাসল এন্ড অ্যাবডোমিনাল ভিসেরা, মানে আর্টারিওলের কথা বলছে, তাই তো? মানে আলফা ওয়ানের প্রমিনেন্ট ইফেক্ট হচ্ছে ওই আর্টারিওল লেভেলে। অর্থাৎ সে যেটা করে সেটা হচ্ছে আর্টারিওলো কনস্ট্রিকশন। আর্টারিওলো কনস্ট্রিকশন, তাহলে আর্টারিওলো কনস্ট্রিকশন মানে হচ্ছে আমার ইনক্রিজড টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাই তো? এখন আসেন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি এই মেকানিজমে আপনার বেড়ে যায় আর্টেরিয়াল কনস্ট্রিকশনের মাধ্যমে, ঠিক আছে, তো সেটা তো প্রেশার বাড়ায় দিছে। মেডুলার ঠিক সেম ভাবে সবকিছুই করবে, তার মধ্যে একটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট কমাই দেবে। এবং কার্ডিয়াক আউটপুট সে কিভাবে কমাবে, প্রমিনেন্টলি কি করে, ভ্যাগাল অ্যাক্টিভিটি হার্টে বাড়ায় দেয়, হার্ট রেট কমানোর মাধ্যমে সেটা মেইনলি মেনটেন করে। তাহলে টিপিআর বাড়া মানে হচ্ছে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া। দেখেন আমার, আমি আমি কি করছি, আলফা রিসেপ্টরকে স্টিমুলেট করে আমার বডির টিপিআর কে বাড়াইছি, কিন্তু আমি কি কার্ডিয়াক আউটপুটকে কমাইছি? মানে আমি কোনো ড্রাগ দিছি তাকে যে কার্ডিয়াক আউটপুট কমবে? আমি একটা মানে মানে ইয়া করছি, মেকানিজম করছি, এটা হচ্ছে টিপিআর বাড়াই দিছি আর্টেরিওলো কনস্ট্রিকশনের মাধ্যমে। কিন্তু কার্ডিয়াক আউটপুট তো ভাই আমি কমে না, এটা আমার বডি কমাইছে। তার মানে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বাড়বে আর্টেরিওলো কনস্ট্রিকশনের মাধ্যমে, ভেসো কনস্ট্রিকশনের মাধ্যমে, আমার বডি সেটা ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে তত বেশি কার্ডিয়াক আউটপুটটাকে কমাবে। এটা হচ্ছে বডি ফিডব্যাক মেকানিজম। সে কি করে, মানে কমাইতে চায়, মানে ব্লাড প্রেশার কমাইতে চায়। কিন্তু আমি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়াই দিলাম, সে কমাইলো কি সিস্টোলিক ব্লাড প্রেশার কমাই দিল, কিন্তু আলটিমেটলি ব্লাড প্রেশার কিন্তু কমলো। ঠিক আছে, কারণ যেহেতু আমি আলফা রিসেপ্টর, আলফা ওয়ান রিসেপ্টর যেগুলো আর্টেরিয়ল লেভেল আছে এগুলোকে যেহেতু অকুপাই করে রাখছি, তো সে দেখা গেছে টিপিআর কে কমাইতে পারে নাই। ধরলাম আমি আলফা ওয়ানকে এমন কিছু দিছি যে সে আলটিমেটলি ওইগুলা ঠিকই কাজ করতেছে, কিন্তু এই যে এতগুলো ইফেক্ট বলছিলাম উপরে যে ভেসো ডাইলেশন করবে, কারণ আমি তো অলরেডি ভেসো কনস্ট্রাকশন করে রাখছি একটা ড্রাগ দিয়ে, তো সে দেখা গেছে যে এখানে এসে ভেসো ডাইলেশন করতে পারে নাই। অর্থাৎ সে এখানে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকে ঠিক মতো আগের মতো কমাইতে পারে নাই। কিন্তু সে এটা করতে কি কি করছে, কার্ডিয়াক আউটপুটকে ঠিকই কমাইতে পারছে, কারণ ওইটার উপর আমার কোনো ইফেক্ট ছিল না। তো সেটা কি করলো আলটিমেটলি, যে টিপিআর বাড়লে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল কেন, কারণ বডি এটা কাজ করে। আমি টিপিআর বাড়াই দিয়েছি, ব্লাড প্রেশার বেড়ে গেছে, মনে করে বডি কার্ডিয়াক আউটপুটটাকে কমায় দিবে। অর্থাৎ ডিউ টু এনি রিজন যদি টিপিআর বাড়ে কার্ডিয়াক আউটপুট তত কমবে। দ্যাটস দ্য ফিজিওলজি, মানে হিমোডাইনামিক্স। ঠিক আছে, কোশ্চেনটা মানে সাদমান করছিল, সাদমান আনসার পাইছো? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। ওকে, তো ভেরি গুড। জিনিসটা হচ্ছে কি যে টিপিআর যত বাড়বে কার্ডিয়াক আউটপুট তত কমবে। ঠিক আছে, এখন আসেন আপনি ভাইস ভার্সা সম্পর্কটা বলি। ভাইস ভার্সা মানে কি, টিপিআর যত বাড়ে কার্ডিয়াক আউটপুট তত কমতেছে, কার্ডিয়াক আউটপুট যত কমে টিপিআর তত বাড়ে। এটা কি সেম মেকানিজমটাকে আপনি উল্টে দেন। ঠিক আছে, আমি একটু বলি আপনাকে, হেল্প করি। সেটা হচ্ছে ধরেন কোনো কারণে আপনার কার্ডিয়াক আউটপুট বেড়ে গেল, মানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেড়ে গেছে, তাই তো? তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার যত বাড়বে, ব্লাড প্রেশার বাড়তেছে, তখন বেরোরিসেপ্টর গুলো ফায়ার করবে। মেডুলা তখন কি করবে, যে সিম্পেথেটিক সিস্টেমটাকে কি করবে, যে কমায় দেবে, এবং প্যারাসিম্পেথেটিক সিস্টেমটাকে কি করবে, ডাউন করে দিবে, তাই না? তার মানে কার্ডিয়াক আউটপুট আপনার তখন কি হবে, মানে একটু কমানোর চেষ্টা করবে, তাই না? এবং সে কি করে সিম্পেথেটিক সিস্টেমটাকে কি করছে, যে মানে ডাইলেট করে, মানে সিম্পেথেটিক সিস্টেমটাকে সেগুলো ডাউন করে দিল। তো ডাউন যদি করে তখন হচ্ছে যে ভেসো ডাইলেশন হচ্ছে। উম, তখন তো ভেসো ডাইলেশন, তাহলে ভেসো ডাইলেশন তখন টিপিআরটা কমবে, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে ফাইন। তার মানে কার্ডিয়াক আউটপুট যত বাড়তেছে আপনার, তত সেটা সেম মেকানিজমে সিম্পেথেটিক অ্যাক্টিভিটি কমাচ্ছে, প্যারাসিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। ঠিক আছে, তত সে কার্ডিয়াক আউটপুটকে কমানোর চেষ্টা করবে, তার সাথে সে যেটা করবে সেটা হচ্ছে ভেসো ডাইলেশন করবে, এবং তত আপনার টিপিআরটা কমে যাবে। যেখানে টিপিআর যেটা আছে, টিপিআরটা তত কি হবে, কমে যাবে। অর্থাৎ কার্ডিয়াক আউটপুট এবং টিপিআর এর হচ্ছে একজনের সাথে আরেকজনের কি ইনভার্সলি প্রপোর্শনাল একটা রিলেশন থাকে ওদের মধ্যে। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট কার্ডিয়াক আউটপুট বাড়লে আমার বডি টিপিআর কে কমাই দিচ্ছে, এই মেকানিজমে সিম্পেথেটিক কমাচ্ছে, ভ্যাসোডাইলেশন হচ্ছে, টিপিআরটাকে কমাই দিচ্ছে।
ঠিক তেমনি আমি যদি বলি যে কার্ডিয়াক আউটপুট কমে যায়, তখন সে সিম্প্যাথেটিক সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে, ভেসো কনস্ট্রিকশন করবে, টিপিআরটাকে বাড়াই দেবে, যে টিপিআর বাড়াই দিচ্ছে। তার মানে সেম মেকানিজম আবার এটার ক্ষেত্রে, যে টিপিআর কমে গেলে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, টিপিআর বেড়ে গেলে কার্ডিয়াক আউটপুট কমতেছে। একজনের সাথে আরেকজনের ঠিক এইরকম ইনভার্সলি মানে প্রপোর্শনাল একটা রিলেশন। ঠিক আছে? তো আপনি যদি এই কনসেপ্ট বুঝে থাকেন, তার মানে এই যে এপিনেফ্রিন নন এপিনেফ্রিন অনেক কিছু নিয়ে আলোচনা করবো, তার অনেক কিছু আপনি বুঝে যাবেন এখন। ঠিক আছে? যে কি কারণে টিপিআর বাড়ে, কি কারণে কার্ডিয়াক আউটপুট বাড়ে কমে। আপনাদের এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানান প্লিজ। কারণ এতটুকু পর্যন্ত যদি আমরা একটু ঘোলাসা থাকে, মানে ঘোলাটে কনসেপ্ট থাকে, আমরা কিন্তু সামনে যতটুকু আগাবো আমরা কিন্তু ক্লামসি হয়ে যাবে জিনিসগুলো। আপনাদের এতটুকুর মধ্যে যে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন এখন। এনি কোশ্চেন? সবাই বুঝতে পারছেন? আহ ডক্টর বিথিকা চন্দ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? উম, সাদিয়া কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া। এনি কোশ্চেন? সব বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। না, আমার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ফাইন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আমরা এখন একটা ব্রেকে যাব আসলে। তো আহ, আমরা ব্রেক থেকে আসার পর এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, পর হচ্ছে ডুপামিন, মানে যতগুলো আছে এগুলা কিভাবে কি কাজ করে, আসলে কি কি জিনিস, মানে এগুলা নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা আসল ফার্মাকোলজি, অ্যাড্রিনার্জিক ফার্মাকোলজি। ঠিক আছে? তার মানে আমরা এখন একটু ব্রেকে যাব। এখন হচ্ছে 9:37, তাই তো? আমরা ঠিক 23 মিনিটস পরে, মানে 10 PM থেকে শুরু করব।